ওকে। এই আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, আমি রেকর্ডটা চালু করে দিছি। স্ক্রিন শেয়ার হয়েছে? না, স্ক্রিন শেয়ারটা হয় নাই। ওকে। আচ্ছা, এখন ঠিক আছে, দেখা যাচ্ছে? ওকে। সো আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার অবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। সো অবজেক্ট এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেগুলো আমরা সচরাচর ইউজ করবোই করবো। ইউজ ছাড়া মানে করেন যে এটা ছাড়া কোনো কথা নেই, যেটা ছাড়া একটা ডিজাইন করা সম্ভব না। এখানের যে বিষয়গুলো আমরা ইয়ে করবো, তো মাউস মাউস শর্টকাট হোক বা যে কোনো হোক, তো বিষয়গুলো জানা দরকার আছে, ঠিক আছে? তো যারা এখনো জয়েন করে না তাদের জন্য আসলে আর কিছু করার না, আমরা আসলে অলরেডি 8 মিনিট লেট, যেহেতু অনেক রাত হয়ে যায় এই জিনিস, তারপরও কিছুটা হবে ইয়া লাগে, কারণ হচ্ছে আমাদের পরবর্তী যেতে অনেক সময় 2টা বা 12টা বেজে যায়। আচ্ছা, আজকে যে বিষয়টা আমাদের যে অবজেক্ট যে বিষয়টা, আমরা এটাকে দেখি, কালার করে নিই। ওকে। এখন আসেন অবজেক্ট আমরা কি কি পাচ্ছি। অবজেক্টে একটা যে আমাদের মাউসের যে রাইট বাটন অপশন মনে আছে, যেমন একটা অবজেক্ট সিলেক্ট করার পরে যে কতগুলো আছে, ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ, সিলেক্ট, হ্যাঁ, এখানে এই টাইপের এখানে কোন কোনগুলো আমরা পাচ্ছি একটু দেখেন। প্রথম পাচ্ছেন আপনি ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে ট্রান্সফর্ম এগিন, এই জিনিসটা তো আপনারা জানেনই নাকি? ট্রান্সফর্ম এগেইন বিষয়ে কি আর বলবো নাকি বলছি অলরেডি? মেবি বলছি, এটা একটা ওই সার্কেল করতে গিয়ে কথা বলবেন, মানে যে বুঝলেন নাই বা কথা না বুঝলে বলবেন, আর বিষয়গুলো জানেন কি না জানেন একটু জানাবেন। হ্যাঁ, হোক মাইক্রোফোনে অন করে অথবা চ্যাটে বলবেন। আমি কি এখন আপনার ট্রান্সফর্ম এগেইন বিষয় নিয়ে একটু বলবো? ভাই একটু আরো বলে দেন তাহলে বুঝতে পারবো। না, আসলে বলতে হবে, না বললে আসলে কি পাবেন? তো আমি কথা হচ্ছে কি জানেন, আমার আমার কথা হচ্ছে আপনারা যেটা শেখা দরকার আমি এটা শিখাবো। এখন আমি যদি একটা বিষয় বলে ফেলি আগে, আর পরবর্তীতে বলবো কি না বলবো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু আমার মানে আমি এরকম ইয়ে করবো না, কারণ হচ্ছে আপনাদের যদি না থাকে একটা জিনিস আগ্রহ না থাকে, আমি যদি শুধু বলে আমার লাভ হচ্ছে না, তাই না? এই জন্য আপনারা কোন জি ভাই। জিনিসটা আপনাদের দরকার বা দরকার এটা যদি আপনারা না বলেন তাহলে কিভাবে? যেমন এই জিনিসটা আপনার দরকার পড়বে ট্রান্সফার হয়ে গিয়ে, আমি কি করলাম, এই জিনিসটা একটা অবজেক্টে এখানে কপি করলাম সেম জায়গায়, এখন সেম পজিশনে বারবার কপি হবে। তো জিনিসটা আমি কিভাবে করব? এই দেখেন, এই আমরা যখন একই কাজটা আমার এই ফটো ইলাস্ট্রেটর এই জিনিসটা মজা, যে এইভাবে আমি ইচ্ছা মতো দিতে পারি। ইভেন আমি সবগুলো সিলেক্ট করে দিয়ে আবার এইভাবে দেই, হ্যাঁ, তাহলে আবার দেখেন এইভাবে হচ্ছে। মানে অল্প কয়েকটা ক্লিকে আমি অনেকগুলা নিচ্ছি। এখন আমি যদি এইভাবে করতাম, এখন আমি যদি এইভাবে করতাম যে প্রথমে একটা নিলাম, এরপর আমি একটারে এইভাবে নিচ্ছি, এইভাবে নিচে এইভাবে নিচ্ছি, বা শিফট করে বা shift নিলাম, সরি, কপি করে নিলাম, এই কপি, আবার নিলাম কপি, এভাবে কপি করতে তো আমি প্রত্যেকবার কপি করলাম। এখন কিন্তু সব দিকে কি এই দূরত্ব কি স্পেস কি সব দিকে সমান? সমান মিলাইতে পারবেন না, মিলাইতে গেলে আবার কিছু ইয়ে আছে। এগুলো আমি বলবো কিভাবে মিলাবেন। এইভাবে আপনি অনেক কতবার করবেন, তাই না? তো আবার অথবা আপনি যদি কপি হিসেবে নেন এভাবে নিতে পারেন এক লাইন, কিন্তু আপনি অনেকগুলো লাইন নিতে গেলে আবার নিতে হবে এভাবে ভাইয়া। তো দেখেন আপনি প্রত্যেকবার মাউসে ক্লিক করা লাগতেছে, অথচ এই কাজ দ্বারা আমি জাস্ট দুইবারে মাউসে ইয়া করবো, বাকি রাজ্যে কন্ট্রোল দিতে নিব। কিরকম? আমি প্রথমেই এটাকে একটা মাপটা নেব যে এই মাপটা হচ্ছে আমার এটা, and এটা বারবার হবে কন্ট্রোল ডি। দেখেন আমার তার মাউসের কাজ লাগতেছে না, শেষ, একবার মাউসের কাজ লাগছে, তাই না? এখন আমি সবগুলো সিলেক্ট করলাম, করার পরে আবার কি করলাম, মাউস দিয়ে এই একটু টান দিয়ে নিচে নিলাম, ঠিক আছে একবার। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে যত দেবো তত হয়ে যাচ্ছে। দেখেন তো কতগুলো একসাথে হয়ে গেল। এটা কি আমার বেশি সময় লাগছে? লাগে না। এটা হচ্ছে কন্ট্রোল ডি, বা মানে যে ট্রান্সফর্ম এগিন বলে, একটা জিনিসে ট্রান্সফর্ম করছেন, ওই জিনিসটা ট্রান্সফর্ম এগিন হবে। এখন এই জিনিসটা এগিনে কোন দিকে হবে? যেমন আমি এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি দিলাম কি, আমি কি করলাম দেখেন, এটা নিয়ে কি করলাম, আমি যদি বরাবর নেই, ট্রান্সফর্ম কিন্তু বরাবর হচ্ছে, দেখেন তো সেম এত এত হচ্ছে, এটা কিন্তু এক এক বিন্দু উপর নিচে নাই, ঠিক আছে?
এখন আমি যদি এখানে না নিয়ে এইভাবে নিলাম, ঠিক আছে? এখন ট্রান্সফর্মটা কি হবে? এখন ট্রান্সফর্মটা হবে মানে এইখান থেকে এই মাপে যদি এই তো এইভাবে হয়, তাহলে পরবর্তী যে ট্রান্সফর্মটা হবে এটা হবে এইখান থেকে মাপ। এটা কিন্তু এখান থেকে মাপ হবে না, এখান থেকে দেখেন আমি কন্ট্রোল দিয়ে দিলাম, একটু উপরে উঠছে, মানে এখান থেকে মাপ ধরছে, আবার আবার একটা দিলে এটা থেকে মাপ শুরু হইব, এইভাবে চলতে থাকবে, দেখেন উপরে দিকে হচ্ছে, ঠিক আছে? তো এই এই যে প্রত্যেকটা কাজ এটা কোন দিক হবে, এটা কি এদিক হবে নাকি এদিক হবে নাকি এদিক হবে, এই সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে আপনি যে অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছেন, ওইটা হচ্ছে সর্বশেষ ট্রান্সফর্ম। এটা যদি মনে করেন আমি এইভাবে দিলাম না, কন্ট্রোল ডি দেন, কি হচ্ছে? এটা মুভ হচ্ছে, কিন্তু কেন মুভ হচ্ছে? আমি কি শর্ট আরেকটা জিনিস কারণ আমি এখানে কপি করেছি না যে অবজেক্ট, ধরেন আমি এটা কি করলাম, এটা দিয়ে এখানে রাখলাম একটা, তাহলে তো হবে না, কপিটা হবে না, বুঝছেন? এক জায়গাতে সেম জিনিসটা কপি হয় না, সেজন্য আমি মনে করি এটা রোটেট করলাম, মানে এটা ট্রান্সফর্ম হয়েছে এতটুকু। এখন কন্ট্রোল ডি দিলে আবার এটা রোটেট কিন্তু হবে, এই যে রোটেট হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রান্সফর্মটা, হচ্ছে আপনি কি করতেছেন ওইটাই বারবার সে করবে নেক্সট টাইম। এই ট্রান্সফর্ম মেকিং কথাটা মানে হচ্ছে কি, আমি যেই কাজটা করলাম, যেহেতু যেই মাপে করলাম এক্স এবং ওয়াই অক্ষ থেকে, আমি বললাম তো এক্স এবং ওয়াই অক্ষর বিষয়টা, যে এখানে আমাদের গ্রাফের যে আমরা যারা গ্রাফ বুঝি তারা বুঝবেন যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, আর ত্রিমাত্রিকের ক্ষেত্রে একটা জেড অক্ষ আছে, যেটা হচ্ছে কি আমাদের তো বক্সের ক্ষেত্রে জিনিসটা একটু সহজে বুঝবেন, একটা হচ্ছে হাইট, বক্সটার হাইট কত, আর একটা হচ্ছে বক্সটার ওয়েট কত, হ্যাঁ, আরেকটা হচ্ছে বক্সটার সাইজ কত, তিনটা জিনিস থাকে, তো ওইটা কিন্তু এক্স ওয়াই জেড হয় এরকম। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তো এইখান থেকে আমাদের সব কাউন্ট হয়। এখন আমি যখন এই জিনিসটা এইখানে আছে, ঠিক আছে, এটা আমি এখন একটা কপি করলাম, তাহলে কপিটা করলাম কি এইভাবে করলাম, বা এইখান থেকে কোন সব বরাবর করলাম, এখন যদি কোন এইভাবে মিলে মিলে যাবে, মানে এটা চিন্তা, এটা এখন কাজটা করবে যে এইখান থেকে আমি যে পজিশন এক্স এবং ওয়াই করে যত মাপে নিছি, সেম এইখান থেকে সেম মাপটা সে এখানে কাউন্ট করবে এখানে, ঠিক আছে? সো এটা এখন আমি আশা করি বুঝতে পারলাম যে ট্রান্সফর্ম এগেইন কথাটা মানে হচ্ছে আমি যে কাজটা সর্বশেষ করব ওই কাজটাই সে সেম মাপে সবকিছু একই সাথে করবে। ওকে, ওকে, এরপর আসেন আমি ট্রান্সফর্মের ক্ষেত্রে বাকিগুলো তো আমি বলছি, মুভ, রোটেট, রিফ্লেকশন, স্কেল, শেয়ার, হ্যাঁ, তারপরে যে ট্রান্সফর্ম ইচ, যেটা হচ্ছে ও এটা ট্রান্সফর্ম ইচ মানে হচ্ছে ট্রান্সফর্ম অপশন না, এটা কোথায় আছে আমাদের? অপশন আছে আপনার এখানে ইফেক্ট থেকে, এই সরি, এই ডিস্টর এন্ড ট্রান্সফর্ম এখান থেকে আছে, এই যে এই ট্রান্সফর্ম, এটা কিন্তু ওইটা আর কি, এটাই, ঠিক আছে? আমরা ওইখানে যাবো, ট্রান্সফর্মের এই বিষয়গুলো আমরা আলোচনা করবো, কই ট্রান্সফর্ম ইচ, এখানে বিষয়টা আমি বলছি অলরেডি, আমি আবার বলি যে এইখানে সবগুলো একসাথে, আমি যেমন এখানে ট্রান্সফারে গেলে এখানে যদি আবার যাই অবজেক্ট ট্রান্সফার গেলে কি মুভ, মানে একটু মুভ হবে, রোটেট মানে একটু ঘুরবে, রিফ্লেকশন মানে এটা উল্টে যাবে, ঠিক আছে? স্কেল মানে বড় হবে, শেয়ার মানে হচ্ছে কি এরকম পাকাতারা মানে একটু চাপাইয়া হবে। এই যে চারটা পাঁচটা অপশন, এই পাঁচটা সবগুলো একসাথে পাবেন এই ইচ্ছে, স্কেল, মুভ, রোটেট, অপশন যেটা আছে রিফ্লেকশন, ঠিক আছে? এই সবগুলো এখানে আছে, কিন্তু জাস্ট একটা মেবি নাই, ওই যে শেয়ারটা নাই। So, এই জিনিসটা কেন কি কি কাজে লাগবে আমি একটু শর্ট একটু বোঝাই, ধরেন আমি এটা দিয়ে বুঝতে পারবো, একটু লেখা লিখি, লিখলাম কি ফ্রিল্যান্সার, ওকে ফ্রিল্যান্সার, আমি জাস্ট একটা সুন্দর একটা ফন্ট নেই যাতে এটা বুঝতে পারি, অথবা আমি এটা যদি বুঝতে পারি আমি লেখাটা রাখি, কারণ হচ্ছে আমি এটা বুঝতে চাচ্ছিলাম যে ফন্ট ইফেক্ট দেখবেন একটা অপশন আছে, ফন্ট ইফেক্ট, আমি কি বলে টেক্সট ইফেক্ট, আপনারা টেক্সট ইফেক্ট দেখছেন? টেক্সট ইফেক্ট, এগুলো দেখবেন যে লেখা দিয়ে কিভাবে ইফেক্ট তৈরি করে, ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটর করা যায়। আগে ওই ফটোশপ ইলাস্ট্রেটর করার জন্য যেমন এইটা দেখেন শাইন কত লেখছে, এখানে কি কিভাবে লেখছে,
এরপর ধরেন এই যে বক্স, এই বিউটি বলেন, এই রোজ বলেন, এই বক্স বলেন, সবকিছু এটা কি দিয়ে করছে? এটা করছে আপনার হাই রেজোলিউশন অবজেক্ট, ওইটা ফটোশপ, ঠিক আছে? এরপর আপনি ইলাস্ট্রেটর করা যায়। So, এই যে এগুলো হচ্ছে, এইগুলা যখন করতে গিয়ে আমাদের কাজ করব এই ট্রান্সফর্মে। কেন ট্রান্সফর্মে আমরা কাজ করব? কারণ হচ্ছে এইখানে দেখেন এই যে একটা ব্রাউন করছে, তারপরে হচ্ছে এখানে একটা এই যে শেডটা দেওয়া, হ্যাঁ, সবকিছু আমরা ওইখান থেকে সহজে করতে পারবো। কিরকম? আমি একটা জিনিস দেখাই, ধরেন আমি একটা ফর্ম নিলাম, এইটা, ঠিক আছে? এইটা আমি এখন কি করলাম, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ইচ গেলাম। এখন আমি স্কেলের ক্ষেত্রে কি করতেছি, এটা হরিজন্টালি আমি 100% থেকে 102% নিচ্ছি। আমি একটু প্রিভিউ দেখি, দেখেন একটু, এই দেখেন হরিজন্টালি এটা কি হচ্ছে, একটু বাড়তেছে দুই পাশ দিয়ে, দেখেন আমি আরো বাড়াইলে এই বাড়তেছে, দেখছেন? বাড়ছে। আর ভার্টিক্যালি কি করছি, আমি একটু কমাইলাম, তাহলে কি হচ্ছে দেখেন, কম হয়েছে। আমার কিন্তু মেইনটা হচ্ছে এটা। আর এখন কি আমি যেটা কাজ করতেছি সেটা হচ্ছে ভার্টিক্যাল কমাই দিচ্ছি, 71% করে দিচ্ছি। আগে ছিল 100%, 29% কমাই দিলাম, আর এটা হচ্ছে 39% বাড়াই দিলাম। এটা হচ্ছে কি হলো, স্কেল ছোট বড়র ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন মুভের কথাটা। এখন আমি বললাম কি হরিজন্টালি বিষয়টা বুঝে নি, যে হরিজন্টাল হচ্ছে ডানে বামে, ভার্টিক্যাল হচ্ছে উপর নিচে। তো আমি কি করলাম, এখানে মুভ করলাম, হরিজন্টালি দিলাম মাইনাস কত ইঞ্চি, এখানে আমি দিচ্ছি, এটা হচ্ছে দেখেন কত ইঞ্চি, মাইনাস 0.5 ইঞ্চি। আর ভার্টিক্যালি কি করলাম, এটাকে আমি একটু বেশি দিলাম, ধরেন এই প্রায় সমান 41.51 এরকম। এখন দেখেন আমার মেইন পজিশন এখানে, তাহলে এটা কি করলো, হরিজন্টালি ডানে বামে কি করলো, ও মা এতক্ষণে আসলো, আর একটু ইয়ে হইতে হইব, পিছিয়ে পড়বেন, এই বিষয়গুলো আর পাবেন না আসলে, এই ভিডিওর পরে দেখে নিতে হইব। এখন দেখেন হরিজন্টালি কি হইলো, ডানে বামে। আমার মেইন পজিশন হচ্ছে এইটা, ঠিক আছে? মেইন পজিশন থেকে কি করলাম, আমি মাইনাস পয়েন্ট 4306 ইঞ্চি মুভ করলাম। তার মানে কি হচ্ছে, হরিজন্টালি মানে ডানে বামে। সো প্লাস হইলে হয় ডানে, আর মাইনাস হইলে হয় বামে। কথাটা তো বুঝতেই পারতেছেন, যে আমার আপনি ধরেন এটা 100%, আমি একটু দেখাই, জিরো, জিরো মানে এটা মিডলে। এখন আপনি এদিকে নিলে হচ্ছে এদিকে যাবে, এইখান থেকে এদিকে যাবে, আর এদিকে নিলে হবে এদিকে। জিনিসটা বুঝতে পারেন, আমি এইভাবে দিলে দেখেন এইভাবে হচ্ছে, এদিকে যাচ্ছে, আর এদিকে দিলে এদিকে যাচ্ছে। বিষয়টা বুঝতেই পারছেন, তাই না? ওকে, সো এটা ধরেন বুঝতে পারলাম। এরপর হচ্ছে ভার্টিক্যালি মানে হচ্ছে উপর নিচে। সো এখানে হচ্ছে মেইন পজিশন, এটা হচ্ছে মেইন পয়েন্ট, কেন্দ্রবিন্দু। সো এখানে ভার্টিক্যালি কি করলাম, আমি উপর নিচের ক্ষেত্রে প্লাস কি করলাম, প্লাস মানে মাইনাস নাই, মানে হচ্ছে প্লাসই। তো 0.41 নিচে, কিন্তু 41 এর ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি এটা হয়তো বুঝতে পারলেন, এটা দিকে প্লাস বাড়ে, এদিকে গেলে ডানে, এদিকে বামে। এটা ক্ষেত্রে কিভাবে বুঝবেন? সো এটা ক্ষেত্রে মনে হচ্ছে এদিকে গেলে হচ্ছে নিচে, আর এদিকে গেলে হচ্ছে উপরে। মানে ইয়ার ক্ষেত্রে দেখেন, এদিকে গেলে কি হচ্ছে উপরে, মানে উল্টা দিক যেটা বুঝবেন। একটা জিনিস উপর থেকে একটা জিনিস নামে, ঠিক আছে? আর ডান দিকে দিয়ে জিনিসটা শুরু হয়, ওইরকম। বাম দিকে গেলে উল্টো হয়ে যায়। ঠিক আছে? সো এখন আপনার এই ভার্টিক্যালের যে বিষয়টা হচ্ছে, এদিকে গেলে আমরা প্লাস, মানে হচ্ছে নিচের দিকে যাবে, আর এদিকে গেলে হচ্ছে মাইনাস, মানে উপর দিকে যাবে। তো এটা হচ্ছে আমার মুভ, এটা হচ্ছে কি স্কেল। দেখেন এই জিনিসের সাইজ কত ছিল, আমি এখন করে ফেলছি কত। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন রোটেটের বিষয়টা। আমি এটাকে যেহেতু 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত রোটেট, এর বেশি কিন্তু রোটেট নাই। আপনি এটা ঘুরে যদি আবার এই জায়গায় আনেন, তার মানে 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি, ঠিক আছে? তো আমার এটা হচ্ছে 45, 90, 100 কত, 90 পরে দেখো তো 125, না হ্যাঁ 125, তারপর হচ্ছে 180, এরকম। তো এইগুলাকে কোন আপনি কত নেবেন, এই দেন বাঁকা, ওই পয়েন্ট থেকে কত ডিগ্রি রোটেট হবে, এটা হচ্ছে এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে রোটেট, মানে তো বুঝে নেই যে এটা হচ্ছে ঘুরানো। ওকে, এখানে কিছু অপশন আছে, দেখেন ট্রান্সফর্ম অবজেক্ট। হ্যাঁ, তো অবজেক্টের ক্ষেত্রে ট্রান্সফর্ম অবজেক্ট আমরা যদি সরাসরি রেডি থাকে। আর আরেকটা হচ্ছে আপনার রিফ্লেকশন, এক্স এক্স রিফ্লেকশন, ওয়াই রিফ্লেকশন। আমরা রিফ্লেকশন দেখলাম, রিফ্লেকশন যে একটা ভার্টিক্যালি, আর একটা ছিল আপনার হরিজন্টালি। তো হরিজন্টালি এক্স রিফ্লেকশন হচ্ছে আপনার হরিজন্টালি, আর ওয়াই রিফ্লেকশন হচ্ছে আপনার ভার্টিক্যালি, যেটা হচ্ছে আমাদের আমি একটু এটা কি করলাম, একটু সেভই করলাম, ওকে দিলাম, ঠিক আছে? আমি একটু দেখানোর জন্য যাচ্ছি, ঠিক আছে? যেমন রিফ্লেকশনে গেলে কিন্তু দুইটা অপশন আছে, দেন হরিজন্টাল
ভার্টিক্যাল। এই জিনিসটা আমি ওইখানে আমাদের বোঝাচ্ছিলাম। ওকে, আমি একটু ব্যাক করি। আচ্ছা, ব্যাক করে আমি প্রথম থেকে শুরু করি আবার। ট্রান্সফর্ম ইচ যে কথাটা এখানে আছে, ঠিক আছে, আইসা পড়ছে। আচ্ছা, এক্স রিফ্লেকশন মানে হচ্ছে আপনার হরিজন্টাল, আর ওয়াই রিফ্লেকশন হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। তো এটা আসলে সাইজ থাকার কারণে বুঝবেন, যে কোনো একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর আসেন যে বিষয়টা রুটেটা আমি একটু জিরো করে দিই, রুটেটা আপাতত ধরেন নাই। আর এই জিনিসটা বুঝতেছি না কেন জানেন, কারণ জিনিসের সাইজ তো স্কোয়ার সাইজ, সরি সমান্তরাল সাইজ, তো এটা রোটেট করার কারণে সেমই হইতেছে, এই জন্য আমরা এখানে বুঝতেছি না যে রিফ্লেকশন হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। যদি আপনি কোনো অবজেক্ট নেন বা ছবি নেন তাহলে বুঝতে পারতেন যে জিনিসটা রোটেট হচ্ছে, যেহেতু এটা ফ্ল্যাট কালারের জন্য বোঝা যায় না। ওকে, ট্রান্সফর্ম প্যাটার্নে কিছু হচ্ছে ট্রান্সফর্ম করা, এগুলো আমরা দেখাবো, প্যাটার্ন তৈরি করা আমরা এইখান থেকে শিখবো। তারপর হচ্ছে আপনার স্কেল, স্ট্রোক এন্ড ইফেক্ট, হ্যাঁ এগুলো স্কেল করা, ঠিক আছে, এই স্ট্রোক গুলার। তারপর হচ্ছে র্যান্ডম স্কেল কর্নারের ক্ষেত্রে এই অনেকগুলো অপশন আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন। আর এখানে দেখেন এখন আপনার এই যে কাজগুলা করবে কোথায় থেকে, নাকি মিডল পয়েন্ট থেকে কাজ করবে, নাকি উপরের ডান দিক কর্নার থেকে, নাকি উপরের মাঝখান থেকে, নাকি এখান থেকে, কোন জায়গা থেকে আপনার কাজ শুরু করবে, এটা কিন্তু আপনি সেট করে দিতে পারবেন, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছেন, এই জিনিসটা তো প্রায় দেখবেন, আসলে তখন বুঝবেন না জিনিসটা আসলে কেন দিছে। তো এটা মানে হচ্ছে এটা মিডল দিকে, মানে হচ্ছে এটা মিডল, এই যে মিডল পয়েন্ট এখান থেকে সবকিছু কাউন্ট করতেছে। ও আল্লাহ, এরকম করে আপু যাও। ভাই এটা আমি কে আইলো, ও অনেকক্ষণ মিস করে ফেলছে, কি হলো সব দুইজনই লেট, না আপনি অনেক কিছু মিস করে ফেলছেন, হ্যাঁ আবার এটা ভিডিওটা দেখে নিন। ওকে, সো আমাদের ট্রান্সফর্ম ইচ এর ক্ষেত্রে আমি এই বিষয়গুলো আমি আবার বললাম, তো আগে বলছি, কষ্ট করে আর বলার দরকার নাই, আবার তো বা আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কি বললাম, স্কেল কি, মুভ কি, রুট এটা কি, এর অপশনের ক্ষেত্রে ট্রান্সফর্ম অবজেক্ট বিষয় দরকার নাই, কিন্তু আপনার এটি দরকার পড়বে। আমরা মান্ডালা ডিজাইন করব, মান্ডালা দেখাইলাম না যে কত ইজিলি ডিজাইনটা করতে হয়, জাস্ট আপনার মাথায় ক্রিয়েটিভিটি থাকলে আপনি সুন্দর করতে পারবেন, আর কিচ্ছুই না এখানে মান্ডালা ডিজাইনের ক্ষেত্রে, একদম ইজি একটা কাজ, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন, যদি এগুলো চাইতে কম করতে পারবেন। ওকে, সো এখন আসেন আমাদের ট্রান্সফর্ম গেল আর রিসেট বাউন্ড বক্স, এই জিনিসটার আমি এটা নিয়ে স্টাডি করি নাই, করে দেবো, কারণ বলছিলাম যে পরে আমি বলবো বাউন্ড বক্স, কারণ বাউন্ড বক্স দিয়ে আমি কাজ করি নাই, কিন্তু কিছু টিউটোরিয়াল পাইছিলাম বাউন্ড বক্স এর, আমি এটা দেখবো, আমি তো আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসেন অবজেক্টের ক্ষেত্রে একটা সিলেক্ট করলাম, এখানে আসেন অ্যারেঞ্জে যে বিষয়টা তো বলছি, আমি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের বিষয়টা তো বলছি, যে ব্রিং টু ফ্রন্ট মানে সবার উপরে থাকবে, আর ব্রিং ফরওয়ার্ড মানে যেই পজিশন আছে তার থেকে একটা পজিশন উপরে থাকবে, সেন্ড ব্যাকওয়ার্ড মানে যেই পজিশন আছে তার থেকে একটা পজিশন নিচে যাবে, আর সেন্ড টু ব্যাক মানে একদম সবাই নিচে যাবে। এই জিনিসটা তো বুঝতেই পারছেন যে ব্রিং টু ফ্রন্ট যেটা হচ্ছে শর্টকাট কি, শর্টকাট আমরা ইউজ করবো, কাজ করতে গিয়ে শর্টকাট ইউজ করবো, আমরা এখানে গিয়ে করবো না, বা রাইট বাটন ক্লিক করে করবো না, ঠিক আছে, এখান থেকে করবো না, আমরা শর্টকাটে করবো, যে এটা রাইট বাটন ক্লিক করে জাস্ট কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট কোনটা, বন্ধনীর শেষের অংশটা দিয়ে দিলাম, তার মানে সবার উপরে এসে গেলো, আবার কন্ট্রোল শিফট বন্ধনীর প্রথম অংশটা, তার মানে সবাই নিচে গেল গা, ঠিক আছে। এগুলো তো আমরা শর্টকাট ইউজ করবো, আপনি তো মাথায় রাখতে হবে যে শর্টকাটটা কি। আমি আবার বলি, ব্রিং টু ফ্রন্ট এর শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল, ফ্রন্টে আনার জন্য বন্ধনীর শেষের অংশ, আর ব্রিং টু ফরওয়ার্ড মানে হচ্ছে কন্ট্রোল শেষের অংশ, মানে উপরের দিকে আনতে হলে আপনাকে কন্ট্রোল শেষের অংশ, আর সবার উপর আনতে গেলে শিফটটা দিতে হবে এর সাথে। ব্যাকওয়ার্ডটা হচ্ছে যে কন্ট্রোল বন্ধনীর প্রথম অংশ, আর সেন্ড টু ব্যাক হচ্ছে শিফট কন্ট্রোল একদম বন্ধনীর প্রথম অংশ। এই জিনিসটা হিসাবে তো বুঝতেই পারছেন তাই না, যে এটা কিভাবে কি কাজ করে। আপনার কিন্তু কাজ দরকার পড়ে প্রচুর, মনে করেন আপনি একটা শেপ নিচ্ছেন, এখানে ডিজাইন করতে গেছেন, তা আপনি ভাবছেন না এই শিফট এটা উপরে না এটা নিচে হবে, বা এই শিফটটা না সবাই নিচে হবে, তাহলে কি করতে হবে, আপনাকে তো এগুলো শিখতে হবে যে আমার এটা শিখতে হবে, নিচে নিয়ে গেছে গা। ঠিক আছে। ওকে, সো আপনাদের বিষয়টা তো আমি এখানে আশা করি বুঝতে পারছেন যে অ্যারেঞ্জের যে বিষয়টা, সবাই ক্লিয়ার তো না? জি ভাই। ওকে, এরপরে আসেন গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গ্রুপ। গ্রুপ গ্রুপ কথা মানে কি, দলবদ্ধ যে জিনিসটা বলা হয়,
ঠিক আছে? তো এখানে কিন্তু আপনি দলবদ্ধ করতে পারেন। আমার মনে করেন এখানে এই এই জাতীয় যেগুলো আছে আমি চাইলে কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট করতে পারি। ধরেন আমি এখান থেকে সবগুলো এইভাবে বাছাই করে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে এইটার লেখাটা লেগে আমি সবটা সিলেক্ট করতে পারতেছি না একসাথে। ওকে, ধরেন আমি এই সবটা একসাথে সিলেক্ট করলাম। এখন কি করলাম, এই সবগুলো এক জাতীয়। হ্যাঁ, তাই আমি কি করলাম, রাইট বাটন ক্লিক করে কিন্তু গ্রুপ অপশন করতে পারবেন, গ্রুপ। অথবা এখানে কিন্তু গ্রুপ আছে, গ্রুপ। অথবা কন্ট্রোল জি, গ্রুপ। এই গ্রুপ নিয়ে দিন বলছি সম্ভবত। তার মানে এখন কিন্তু দেখেন এটা কিন্তু সবটা একটা, আপনি কিন্তু চাইলে একটা সিলেক্ট করতে পারবেন না, মানে এটা এখন গ্রুপ হয়ে গেছে, দলবদ্ধ হয়ে গেছে। ধরেন আমি এখানে ফ্রিল্যান্সার দিলাম, আমি এখানে লিখে দিলাম কেয়ার, হ্যাঁ, তারপর দিলাম অ্যাডভান্স ফ্রিল্যান্সিং কেয়ার। এই নামটা একটা চুজ করছি একটা ইয়ার জন্য, আমার ইয়ার জন্য। আচ্ছা, ধরেন এই নামটা দিলাম। এখন আমি এগুলো হচ্ছে ফন্ট, সরি, ফন্ট টাইপ বা টেক্সট। এগুলো আমি কি করলাম, টেক্সট সব একসাথে করবো, তাই সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল জি চাপ দিলাম। এখন দেখেন তো আমার কি শুধু কেয়ার সিলেক্ট হয় কিনা, হয় না। আমি কেয়ার সিলেক্ট করলে কিন্তু এইগুলো এই সবগুলো হয়ে যাচ্ছে। ঠিক এটা ক্ষেত্রে দেখেন আপনি সবগুলো একসাথে হচ্ছে। এটা বলে গ্রুপ বলা হয়। সো গ্রুপ করতে হয় কন্ট্রোল জি শর্টকাট, একটা হচ্ছে কন্ট্রোল জি শর্টকাট, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ পাবেন। যদি গ্রুপ করা থাকে তাহলে বলবে আনগ্রুপ, আর গ্রুপ না করা থাকলে তাহলে গ্রুপ। দেখেন আমি গ্রুপ আনগ্রুপ করে ফেলছি, এখন যদি যাই তাহলে গ্রুপ পাচ্ছি। কই, আনডু গ্রুপ। আচ্ছা, টেক্সটের ক্ষেত্রে গ্রুপ কথাটা এখানে লেখা থাকে না, কিন্তু আপনার এখানে গ্রুপ করা যাবে। যেমন এটা ক্ষেত্রে যদি আমি আনডু গ্রুপ করলাম, তারপরে কি হচ্ছে, গ্রুপ থাকতেছে। মানে টেক্সটের ক্ষেত্রে আরো কিছু অপশন থাকার কারণে এটা হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন আপনি কি করলেন, গ্রুপ করলেন, এখান থেকে করতে পারেন, গ্রুপ করলেন বা আনগ্রুপ করলেন। শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি গ্রুপ, আর কন্ট্রোল শিফট জি হচ্ছে আনগ্রুপ। মাথায় রাখেন যে কন্ট্রোল জি গ্রুপ করে, আর কন্ট্রোল জি হচ্ছে আনগ্রুপ করে। আনগ্রুপ মানে তো বুঝতে পারছেন যে এটাকে দলে থেকে বের করে দিলে বা দলটা ভেঙে ফেললো, এই টাইপের আর কি। যেমন এখন কি আমার এটা সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি সবগুলো সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল জি দিলাম। এখন কিন্তু আমি একটা সিলেক্ট, মানে যেটা সিলেক্ট করি সব, তাহলে দলে সব হচ্ছে, দেখেন। ও মিস, অনেক কিছু। আচ্ছা, ঠিক আছে, তাহলে মানে এইটা হচ্ছে গ্রুপটা। এখন গ্রুপ আনগ্রুপের বিষয়ে না বললাম যে কন্ট্রোল শিফট জি, অথবা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারেন। হ্যাঁ, অথবা এখান থেকে আপনি অবজেক্ট থেকে আনগ্রুপ করতে পারেন, এই দেন আনগ্রুপ। ঠিক আছে? এটা হচ্ছে গ্রুপের বিষয়টা, গ্রুপ আনগ্রুপের বিষয়টা। এখন একটা মানে আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনি এখন ধরেন এই জিনিস একটা গ্রুপ করলেন, এখন এটা কি, এটা একটা গ্রুপ না। আমি কি সবটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, এখন দেখেন গ্রুপ হয়ে গেছে। দেখছেন, গ্রুপ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই দুইটা মিলকে আবার একসাথে গ্রুপ করব। আমরা তো এইভাবে করবো, গ্রুপের পর গ্রুপ, একটার এমনি গ্রুপ করতে করতে অনেকগুলো গ্রুপ করব। ঠিক আছে? তো এখন দেখবো, আমি এখন চিন্তা চাচ্ছি যে এইটা, এটা আমার দুইটা অবজেক্ট এলিমেন্ট আমার ডিজাইনে, সো এলিমেন্ট সবগুলো একসাথে গ্রুপ করব। সো আমি কি করলাম, এখন এই দুইটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল জি দিয়ে এখন গ্রুপ করলাম। ঠিক আছে? তো আবার আনগ্রুপ করেন, আনগ্রুপ করলে সর্বপ্রথম যে গ্রুপটা পাবে ওই গ্রুপটাকে আনগ্রুপ করবে, এরপরে গিয়ে যে গ্রুপটা পাবে ওই গ্রুপটা আনগ্রুপ করবে। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? আমার এখানে কি এই সবটা একটা গ্রুপ, আমি যদি কন্ট্রোল শিফট জি দেই, তার মানে প্রথমে সবটা গ্রুপ ভাঙা আলাদা গ্রুপ আলাদা হবে। এই যেমন এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ আলাদা ছিল। আবার যদি কন্ট্রোল জিতে তাহলে এটা ভাঙবে, আবার যদি জিতে এটা ভাঙবে, এটা ভাঙবে। এবং এই একটার মধ্যে যতগুলো গ্রুপ থাকবে একটা পর্যায়ক্রমে ভাঙতে থাকবে, ভাঙতে থাকবে, ভাঙতে থাকবে। আচ্ছা, আমি এখন আরেকটা জিনিস দেখাবো। ধরেন এখানে কিছু আমি আরো কিছু নিলাম, এখন এইগুলোর একটা কি করলাম, আবার গ্রুপ করলাম, গ্রুপ। এখানে কিন্তু সবটা একটা গ্রুপ, আবার এটা হচ্ছে আলাদা গ্রুপ, আমি আবার এই তিনটার একটা গ্রুপ করলাম, গ্রুপ। ঠিক আছে? এখন দেখেন সবটা কিন্তু আমি গ্রুপ যদি ভাঙতে চাই যে সবগুলো আলাদা করবো একেবারে সব, তাহলে আপনারা প্রথমে কি করতে হবে, প্রথমে দেখেন, প্রথমে গ্রুপ আনগ্রুপ করলাম, করার পরে কি হইলো, এটা এই দুইটা মিলে আলাদা গ্রুপ হয়েছে, যে দুইটা একসাথে গ্রুপ ছিল এটা আবার আলাদা হয়েছে। এখন আমি কি করলাম, এটাকে আবার কন্ট্রোল জি, কন্ট্রোল শিফট জি দিলাম, তার মানে এখন এটা একটা গ্রুপ ভাঙলো, এটা একটা গ্রুপ ভাঙলো। আবার কন্ট্রোল শিফট জি দিলাম, এখন এগুলো ভাঙছে। এই এটা ক্ষেত্রে সেম এভাবে ভাঙলাম। এখন দেখেন এটা আবার কিন্তু কাজ করবে। এই
কেয়ার, ফ্রিল্যান্সার, অ্যাডভান্স। এখন আবার এটার ক্ষেত্রে কন্ট্রোল শিফট জি দিলাম, আবার এটা ভাঙলো। তার মানে আমি আলাদা করতে গেলে অনেকগুলো কাজ করতে হয়েছে, তাই না? আমি আবার গ্রুপ করলাম, দুইটা সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, এইটা সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, এই দুইটা সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, এই সবটা সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। ওকে, সবগুলো একসাথে গ্রুপ করলাম। এখন আমার চাই যে আমি সবগুলো একসাথে মানে কি হবে, আনগ্রুপ হয়ে যাবে। তো তাহলে কি করতে হবে, কন্ট্রোল শিফট জি দুইবার চাপ দেন। তাহলে কি হলো, হলো না, সরি, হলো কন্ট্রোল হ্যাঁ এখন হয়েছে দেখেন, কন্ট্রোল শিফট যখন আপনি একেবারে চাপদা রাখবেন, চাপদা না, জাস্ট আপনার ধরেন যে দুইটা বা তিনটা দিয়া দিবেন, তখন কি হবে, এই দেখেন সবগুলা কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু আমার এই প্রত্যেকটা আলাদা ভাঙিয়ে গ্রুপ আনগ্রুপ করা লাগছে না। এটা হচ্ছে মানে যদি সবগুলোকে আমি ভাঙতে চান, হ্যাঁ আপনারা এভাবে ভাঙবেন যখন আপনার কোনো ফ্রি ডিজাইন নিয়ে কাজ করবেন, ফ্রি পিক থেকে ডিজাইন ডাউনলোড করবেন, এগুলো তো অনেক গ্রুপ করা থাকে, এগুলো আপনি হয়তো ভাঙে কাজ করবেন। তবে ফ্রি পিকে কিন্তু আপনারা আবার ডিজাইন দিবেন, নিজেরা ডিজাইন সেল করবেন, আবার ফ্রি পিক থেকে ডিজাইন নিয়ে আপনারা ডিজাইন শিখবেন, হ্যাঁ, এবং ইভেন ডিজাইন করবেন, ফাইবারে করতে গেলে ফ্রি পিক অনেক ডিজাইন নিয়ে হয়তো কাজ করবেন, সহযোগিতা নেবেন। তবে সরাসরি ফাইল কখনো দিয়ে কাজ করবেন না, এই ক্ষেত্রে রিপোর্ট টিপোর্ট আসলে আইডি সব চলে যাবে আর কি। এগুলো আমরা বলবো ফ্রিল্যান্সিং আমরা যখন মার্কেট প্লেসে যাবো তখন বিষয়গুলো বলবো যে কিভাবে কি করবেন কিভাবে করবেন না। ওকে, সো গ্রুপের বিষয়টা সবাই ক্লিয়ার? হ্যাঁ, নাকি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, আপাতত ঠিক আছে। ওকে, ঠিক আছে, এখন আসেন আমি আমাদের পরবর্তী বিষয় হচ্ছে লক। লক হচ্ছে আমার এই যে জিনিসটা বা সবগুলো আর্টবোর্ড বা সব ফাইল, এটাকে আমি এডিটে মানে আমার ভিজিবল থাকবে, কিন্তু জিনিসটা এডিটেবল হবে না, মানে এটা স্থির থাকবে, লক করে রাখবো। তো যেমন আমি এখানে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করলে সিলেক্ট হচ্ছে নর্থেসে। কিন্তু আমি যখন অবজেক্ট থেকে লক দেব, লক মানে সিলেকশন, কন্ট্রোল টু, এখন দেখেন আপনি জীবন এখন যত চেষ্টা করেন এটা কিন্তু আপনি আনলক মানে সিলেক্ট করতে পারবেন না। কিছু কালার চেঞ্জ করতে গেলে কিছু ফরম্যাট আমি জানি, আমরা তো ফাইন্ড এন্ড রিপ্লেস শিখছিলাম, ওইখান থেকে কিছু অপশন আছে, কিন্তু এই এমনিতে কিন্তু আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন না, সিলেক্ট হবে না, মুভই করতে পারবেন না। ঠিক আছে, সো লকটা কিভাবে করে, আপনি যেমন এই অবজেক্ট আপনি লক করবেন, তার মানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু লক। এখন দেখেন এটা লক একদম স্থির হয়ে গেছে, কিন্তু এটা নড়তেছে। আবার যদি চান যে না লকটা আমি ছেড়ে দেব, এখন লক ছেড়ে দিলে কিন্তু যত লক করা আছে সব একসাথে মানে কি ছাড়বে। যেমন এটা লক করা আছে, আবার আমি লক করলাম, এটাকে লক করলাম, সরি কি লক করলাম, আবার এটাকে লক করলাম, মানে এইভাবে অনেকগুলো জিনিস আমি লক করলাম, তাই না? কিন্তু এখন যদি আপনি লক ছাড়তে চান যে কোনো একটা, ঠিক আছে, আপনি এটা মানে লকটা পারবেন না, তাহলে সবটা কি করতে হবে, সবটাকে একসাথে আনলক করতে হবে, মানে একটা একটা করে আনলক করতে পারবেন না, আপনাকে সবগুলা কি বলে সেটাকে সবগুলো একসাথে আনলক করতে হবে। তো এটা কিভাবে, আপনার এখানে অবজেক্টে যাওয়ার পরে আনলক অল দেখছেন, আপনি এখানে ক্লিক করলে আনলক হয়ে গেল সব একসাথে, দেখছেন? এখন কিন্তু যেগুলো লক ছিল সব একসাথে হয়ে গেছে। ওকে, তো আমি আবার লকটা গেলাম, এখন এর শর্টকাটে কিভাবে আনলক করবেন, কন্ট্রোল অল্টার টু, দেখেন এখন আনলক হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার টু, মানে হচ্ছে আনলক করবে, আর শুধু কন্ট্রোল টু মানে হচ্ছে লক করবে। দেন আমি সবই সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল টু দিলে সব একসাথে লক হয়ে গেল। আরো লকের সিস্টেম আছে, লেয়ার থেকে লকের সিস্টেম আছে, আমরা তো লেয়ারে যখন যাবো তখন বুঝাবো যে আমি যে ধরেন এই যেমন এটা কি আনলক, তো লক করা, আমি লকটা আনলক করি আগে, যেমন এটা আনলক করা, আমি জাস্ট এটাকে আমি আনলক করতে পারবো এখান থেকে, এই যেমন এটা এই সিলেক্ট করা, আমি জাস্ট এখন ক্লিক করলে লক আনলক, এখন তো জীবনও কাজ করবে না। ইভেন আমি যদি কন্ট্রোল অল্টার টু দেই, টু দিলে আর কাজ করে কেন, না কাজ করার কথা না।
আচ্ছা এখানে কাজ করতেছে যতটুকু আমি জানি যে এখানে কাজ করে না, তো এখানে ভার্সনে কোনো প্রবলেম আছে কিনা জানি না। কারণ হচ্ছে এখানে লক করা হলে, এখানে লক করা থাকলে তখন এটা ওখানে গেছে যদি দিলে আনলক হয় না আর কি। আচ্ছা হয়ে গেলে তো ভালোই, তো জিনিস আপনি ইয়ে করলেন। আপনার ভার্সনের ক্ষেত্রে আর পার্থক্য থাকলে বললেন আমাকে, হ্যাঁ ট্রাই করে যখন প্র্যাকটিস করবেন। ওকে, সেটা হচ্ছে লকের বিষয়টা, লক এবং আনলক। যে কিছু কন্ট্রোল টু লক আর কন্ট্রোল অল্টার টু মানে হচ্ছে আনলক। আচ্ছা এখন দেখেন এই দুইটা কেন অপশন দেখাচ্ছে, দুইটা করে দেখাচ্ছে এই জন্য কিছু লক করা আছে ফাইল, আর এখন আর বাকি আর কিছু আনলক করা আছে, এই জন্য দুইটা অপশন আছে। আপনি চাইলেন তো এটাতে ক্লিক করে আনলক হয়ে যাবে, আবার এখান থেকে চাইলে সিলেকশনটা মানে কন্ট্রোল টু দিলে মানে সিলেকশন যেটা সিলেক্ট করা আছে এটা আপনি লক করতে পারেন, অথবা আদার লেয়ার মানে এই লেয়ারটা বাদে অন্য লেয়ারটা কপি লক হবে, আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, আর অল অ্যাডওয়ার্ডস অ্যাবভ মানে মানে এই উপরের যত অ্যাডওয়ার্ড আছে সবগুলো একসাথে লক করে ফেলা। এটা এখানে আমি এটাকে আবার একটু অবজেক্ট লক কাজ করে নাকি, এডিট লক অল অ্যাডওয়ার্ডস অ্যাবভ, উপরের এগুলা তো এটা মনে হয় আর্টবোর্ডের উপরে যেগুলো আছে সেগুলো লক হয়ে যাবে। না হয় নাই তো। ও, মানে এটা আর্টওয়ার্ক মানে কিন্তু আর্টবোর্ডের উপর না, আর্টওয়ার্ক মানে এইটা কিন্তু আর্টওয়ার্ক, এটা আর্টওয়ার্ক, এটা আর্টওয়ার্ক ধরা হয়। ঠিক আছে, আচ্ছা জিনিসটা তো আমার এখানে সমস্যা আছে কেন করতে না, আমি যেহেতু 19 ইউজ করতেছি এখানে ইপিসি তে, কালকে আমার ডেস্কটপে গেলে তো অনেক কিছু আমি ইয়া করতে পারবো, কারণ এখানে আমি 20 ইউজ করতেছি তো। আর তাহলে আসলে বিষয়গুলো ধারণা হয়ে যাবে যে কি কি প্রবলেম এখানে পাইছি। আচ্ছা জিনিসটা আমি এখানে রাখলাম, আর আমার দরকার পড়বে না, আমার লক আনলক এই জিনিস দুইটা জিনিসের দরকার পড়বে। ঠিক আছে, এছাড়া আর কিচ্ছু আমার দরকার নেই। ওকে, আচ্ছা এখন আসেন এখান থেকে আমাদের অবজেক্টে যে বিষয়টা হচ্ছে লক আনলক, এরপর আছেন হাইড, হাইডের যে বিষয়টা। ওকে আমি সবগুলো আনলক করে ফেললাম যেগুলো লক করা ছিল। ওকে, এখন আছেন হাইড করার বিষয়। হাইড করা মানে হচ্ছে আপনি এইখানে একটা কাজ করলেন বা কাজ করতে এখানে আসছে জিনিসটা, কিন্তু জিনিসটা আপনি এখন এটা কি করেন লুকায় রাখবেন। আমরা কাজ করতে গেলে দেখবেন যে একটা কালার দিচ্ছি, ধরেন আমার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা আমার ব্যাকগ্রাউন্ড, আমি এটা দিয়ে কাজটা করলাম, ডিজাইনটা করলাম, কিন্তু করার পরে ভাবলাম যে সেম এটাকে জাস্ট আমি একটু মডিফাই করি। ধরেন এই যে কালারটা আমার ভালো লাগছে, এখন আমি চাচ্ছি অন্য একটা কালার অ্যাপ্লাই করবো, কিভাবে করবো? জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া উপর একটা আমার লেয়ার দিলাম, আমার দুইটা হয়ে গেছে। ওকে, তাহলে কি করতে হইব, আমি চাইলে যে কোনো একটা লেয়ারকে মানে ধরেন এটাই কালার করার পরে আমি কন্ট্রোল সি আগে পরে অবজেক্টে হাইডে যখন যাব সিলেকশন কন্ট্রোল 3 যেটা দিলাম, তার মানে হাইড হয়েছে। এখন এটা যেটা আছে এখানে তো একটা দেখেন এই একটা আছে, আর একটা হাইড হয়ে গেছে। এখন আমি কালারটা চেঞ্জ করে ফেললাম, এই কালার দিয়ে করার পরে আমি তো ভাবলাম যে না এই কালারটা বাদ, আমি আগে যেটা ছিল ওইটাই নিয়ে কাজ করবো, এরকম তো হয়। আমি মনে করো লোগো ডিজাইন করতে গেলাম, লোগো ডিজাইন করে দিলাম কাস্টমারকে। ঠিক আছে, কাস্টমার যদি আমার কাজ, তখন সে কি করবে, সে তার কাছে মনে করেন ডিজাইন মনে হবে না। আপনি ডিজাইন করতে গেলে বুঝবে, দেখবেন যে তার কাছে ডিজাইন যেটা মানে স্ট্যান্ডার্ড ডিজাইন ফলো করে যে ডিজাইন করা দিবেন তার কাছে এটা ডিজাইনই না। ঠিক আছে, সে কিন্তু তার মধ্যে করে এমনি দেন, এই রং দেন ওই রং দেন, কত কিছু করবো। করার পরে যখন দেখবো যে না ভালো লাগতেছে না, তখন কিন্তু আপনাকে ওই রিটার্ন ব্যাক করতে হবে আগের জায়গায়, যেটা হচ্ছে কন্ট্রোল এইটাতে, এটা কিন্তু পাবেন। ঠিক আছে, এই জন্য হাইড অপশনটা রাখা হয়, যেটা হচ্ছে ভিজিবল থাকবে না, হাইড হয়ে থাকবে। যেটা লক করার ক্ষেত্রে কি হবে, জিনিসটা এডিটেবল না কিন্তু থাকে যাবো, আর ওই আর্টওয়ার্ক এখানে ভিজিবল হিসাবে, কিন্তু হাইড হচ্ছে মানে জিনিসটা লুকায় থাকবো, প্রয়োজনে আপনি বের করতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন এটা আমি হাইড করলাম, সরি লক করলাম, হাইড করলাম, আবার এই জিনিসটা কি করলাম হাইড করলাম, দেখেন আমরা যে জিনিসটা হাইড করতেছি হাইড হয়ে যাচ্ছে। এখন এটা কিন্তু হাইড করার অপশন কি শর্টকাটে, কন্ট্রোল 3 দিলে হাইড হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের লক করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল 2, আর আনলক হচ্ছে কন্ট্রোল 2, আর হাইড করার অপশন হচ্ছে কন্ট্রোল 3, আর আনহাইডের অপশন হচ্ছে কন্ট্রোল 3। ঠিক আছে, দুইটা কিন্তু সেমই, জাস্ট একটা 2 একটা 3, সিস্টেম সব একই। এখন আনহাইড যদি করতে চান ওই আনলকের মতোই, যেমন একসাথে সব আনলক হয়ে যায়, হাইডের ক্ষেত্রেও একসাথে সব আনহাইড হয়ে যায়।
মানে আমি কন্ট্রোল অল্টার 3 দিলে সব আনহাইড হয়ে যাবে যতগুলো হাইড করছিলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার হাইডের অপশনটা, যে মানে কি আনহাইড অপশনটা। আমি এখন যেমন কি করলাম, কন্ট্রোল হাইড কিন্তু এখন নাই, এই জন্য শো অল অপশনটা মানে কি নন এডিটেবল বা ভিজিবল। এখন আমি যদি আমি আবার যদি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, এখানে যাই অবজেক্টে দেখেন শো অল আছে। ঠিক আছে? শো অল, অথবা কন্ট্রোল এখন রাইট বাটনে ক্লিক করে দেখেন শো কি তো আনরিড অপশন আছে, কন্ট্রোল 3 যে অপশনটা এখানে এখানে আসে না, কিন্তু জিনিস হচ্ছে আপনার কি বলে হাইডের অপশন কন্ট্রোল 3 টা অল শো। আচ্ছা, এখানে আরেকটা অপশন বাদ রয়ে গেছে কিনা, না গ্রুপ লক হাইড, ঠিক আছে। এই তিনটা অপশন, তিনটা কিন্তু আমাদের দরকার পড়বে, খুব দরকার পড়বে ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যখন বুশিয়া টিশিয়া করবো বা যে কোনো ডিজাইন করতে গ্রুপ তো মাস্ট, লক করাটা দরকার পড়বে। আমি জাস্ট একটা কাজের উপর একটা কাজ করতে গিয়ে যাতে সমস্যা না হয় এই জন্য করবো। হাইড অপশন হচ্ছে ওই বললাম তো যে হাইড কি জন্য লাগবে, যে একটা জিনিস কালারটা দেওয়ার পরে আপনি মনে করেন একটা কালার দিয়েছেন, দেওয়ার পর কন্ট্রোল জেড দিয়ে যাবেন, নাকি আরেকটা কালার এটাকে কপি করে রাখে আরেকটা কালার দিবেন, তাহলে সুবিধা হচ্ছে কি পরে যে আপনি দুইটাকে একসাথে রাখে কম্পেয়ার করতে পারেন যে কোনটা ভালো লাগতেছে। এই জন্য দরকার পড়ে আর কি। ওকে, এরপরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড অর্থ হচ্ছে এক্সপ্যান্ড, সরি এক্সপ্যান্ড না এক্সপ্যান্ড, হয়তো প্রনাউন্সিয়েশন আমার ভুল হইব। সো এক্সপ্যান্ডে আপনার যেই জিনিসটা আমাদের হয়, সো এইখানে আপনার ভেক্টর বাদে বাকি যত যাবতীয় যা আছে তা এক্সপ্যান্ড হয়, এবং এগুলো মানে কি করা হয়, ভেঙে আবার ভেক্টর বানানো হয়। ঠিক আছে? কিরকম, আমার এটাতে কিন্তু স্ট্রোক আছে, আর স্ট্রোকটা এমন একটা জিনিস যেটাকে ছোট করলেও এটা সাইডটা এভারেজ অনুসারে কমে বাড়ে না, এটা ফিক্স থাকে। এটা আমি বলছি আপনাদের, তাই না? সো এখন এটা কিন্তু আর ভেক্টর না। ইভেন আপনি যদি স্টক রেখে প্রিন্টে পাঠান, প্রিন্টে যদি আপনার সাইজের ক্ষেত্রে কোনো বিষয় থাকে, যে আপনি জাস্ট ধরে না আজকে আমি একটা ব্যানার প্রিন্ট দিলাম 6 ফিট বাই 3 ফিট, কিন্তু এটা আমি ডিজাইন করার সময় কিন্তু আমি 6 ফিট বা 3 ফিট আর্টবোর্ড নিয়ে কাজ করি নাই, তাহলে তো আমার অনেক বড় ফাইল হয়ে যাবো গা। কি করলাম আমি 3/6 নিয়ে কাজ করছি। সো 3/6 নিয়ে কাজ করার পরে যখন এটা মানে কি বলে সেভ দিলাম, তখন ফাইল হয়েছে মাত্র কয়েক কেবি, কয়েক এমবি। ঠিক আছে? যদি আমি করতাম যে 6 ফিট মানে 72 ইঞ্চি বাই 48 ইঞ্চি, তাহলে জিনিসটা কি তো অনেক বড় হয়ে যেত না? জি ভাই। তো এই জন্য আপনার আমরা তো আর্টবোর্ড হিসেবে এই কমাই নেব, কিন্তু আপনি যদি এই যে পিক্সেলে মানে কি বলে সেটাকে, এখন যেমন আপনি কিন্তু এখন একটু এটা এটা এমনি কম এই জন্য দেখা যাচ্ছে না, ধরেন স্ট্রোকটা একটু বাড়াইলাম, এটা কি কোনো কতটুকু অনেক মোটা দেখা যাচ্ছে না? এই আটগুলো অনুসারে এইটা অনুসারে কিন্তু অনেক মোটা দেখা যাচ্ছে। এখন আমি যদি এই জিনিসটারে, আচ্ছা আমি একটা কপি রাখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আমার। কি হলো, এটা আটবোর্ডটা মনে হইতেছে যে ও স্ট্রোক দিয়ে বাড়তেছে, কেন বাড়তেছে? এটা তো এরকম এরকম হওয়ার কথা না। আমা এই সময় কি আসলো? তো এইটা এই দেখেন তো, এটা কিন্তু আগে প্রবলেম ছিল না আমার। এখন আপনার দেখেন তো, আপনার এটা একটু যারা ওপেন করা আছে, যেমন এখানে স্টকটা কিন্তু দিল 6, কিন্তু এখানে এসে কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এটা কিন্তু এরকম হয় না, কারণ হচ্ছে সবসময় সেম থাকে। আমি ওইদিন দেখাচ্ছিলাম, একটু দেখেন তো। কারণ হচ্ছে স্টক কখনো কমে বাড়ে না, এটা একদম ফিক্স থাকে যত বড় সাইজ করেন। তখন গেছে কি হয় এই মনে করেন যে আপনার এখানে তো অনেক মোটা লাগছে, বড় হওয়ার কারণে ওই এভারেজ তুলনায় এটা চিকন দেখা যায়। এরকম আপনার মনে করেন শ্যাডো নিলে দেখবেন যে আপনার ছোট ক্ষেত্রে শ্যাডোটা হয়তো বুঝা যাচ্ছে, বড় করলে শ্যাডোর কোনো পাত্তাই নেই, কই যে শ্যাডো কি, কারণ বড় হয়ে গেছে, এটা ওই অনুপাতে শ্যাডোটা হয় নাই, এই জন্য এটা দেখা যাচ্ছে না। আবার মনে করেন বড় ডিজাইনের মধ্যে শ্যাডো দিলেন, তারপর ছোট করলেন, দেখবেন যে কালা হয়ে গেছে। বিষয়টা আমি একটু কিছু বুঝাইতে হবে আমার এমনি। শ্যাডো হোয়াইট দিলাম,
যদি আমি এখানে আসছি না, আমি জাস্ট শ্যাডো ব্যাখ্যাটা আমি একটু করতেছি। একশো পার্সেন্ট দিলাম। তো দলাভাই দেখেন এই ছোট করলে কিরকম দেখাচ্ছে, একটু যেরকম দেখাচ্ছে আমি একটু বড় করলে দেখেন এটা এরকম দেখাবে। দেখাই, হদ্দি দেখাই কেন আমারটা তো এরকম, বুঝলাম না আমার এই ইয়েতে কি এরকম, আগে তো এরকম ফেস করছি না। দেখি একটু চেক করে দেখি যে এটা কি বাড়ছে কিনা। ড্রপ শিডো, ও দেখেন এবারে যে বেড়ে যায়। এই অপশনে কোথা থেকে আসলো? আচ্ছা আপনার কি ওই জন্য এলএসডি ওপেন করা আছে সামনে? হ্যালো, কারো এলএসডি কি ওপেন করা আছে? জি ভাই, আচ্ছা আপনার একটু ওপেন করা এই আছে। জিনিসটা একটু চেক করেন তো, এই স্টকের বিষয়টা এবং হচ্ছে এই শ্যাডোর বিষয়টা নাকি এভারেজে বাড়ে কি বাড়ে না, আমার তো আসলে পছন্দ বাড়ে না। যাদের আপনি তো অবশ্যই ওপেন রাখবেন, কারণ হচ্ছে আমি একটা জিনিস বলি, হ্যাঁ কথার বলার মধ্যে আপনি একটু চেক করে নেবেন যে আসলে মানে যেটা বলতেছি এটা কি ঠিক আছে কিনা। বাড়তেছে তো, আমাদেরও বাড়তেছে। হ্যাঁ, বাড়তেছে ভাই। ঠিক আছে তো ভাই। মানে আমি যে এইরকম এভারেজে বাড়তেছে নাকি, জি ভাই। কিন্তু আগে তো বাড়তো না। আগে কিন্তু আমি ইভেন আপনাদের এলইডি যখন বুঝেছি তখন দুইভাবে দেখাইছিলাম। আমার বাসার কম্পিউটার দুই রকম দেখাইছিলাম যে এগুলো এভারেজে বাড়ে না, ফিক্স থাকে। না আমারটা তো 20% মতো বাড়তেছে। সেটা কিসের জন্য তবে সেটা একটু ইয়ে করবো, কারণ হচ্ছে আমি কিছু জিনিস এই জন্য আপনি এক্সপান্ডার লাগে প্লাস যত করে জিনিসটা মানে ফিক্স হয়ে যায়। ফিক্স বলতে মানে ওই ফিক্স না যে রেশিও অনুসারে বাড়বে না, মানে রেশিও অনুসারে তো বৃদ্ধি পায়, ওই জন্য এক্সপান্ড করে নিতে হয় ভেক্টরের মতো করে। যে এখন যেমন ধরেন আমি স্টকে গেলাম, অবজেক্টে গেলাম, এক্সপান্ডে ক্লিক করবো, তো এখানে কি কি অপশন দেখেন এক্সপান্ড হবে। অবজেক্ট নামে একটা অপশন হচ্ছে, যদি আপনার এখানে এই যে এই অবজেক্টটার ক্ষেত্রে বাদে আরো কোনো অবজেক্ট থাকে ওই ক্ষেত্রে অবজেক্ট গুলো ভেঙে ফেলবে। আমরা ব্লেন্ডারিং অপশনের ক্ষেত্রে তো দেখতে দেখছি যে একটার মধ্যে অনেকগুলো ভিতরে থাকে, যেমন কি এখানে একটা এর মধ্যে অনেকগুলো মাঝখানে থাকে, সো মাঝখানে সবটি কি অবজেক্ট। সো এখানে যদি আমি ক্লিক করে অবজেক্ট দিব তখন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে, তো যতটা থাকবে। আচ্ছা এখানে আছে কি ফিল কালার, এই যে ফিল কালার আর আছে স্ট্রোক, এই স্ট্রোকটা ভাঙবে। এখন কি ভাঙবে, এই স্পান হয়ে এটা আবার ভেক্টরে হবে, যেমন কিন্তু এখন এই স্যার অবজেক্ট কোনটা বলছেন? বুঝি না কথাটা কি। অবজেক্ট কোনটাকে বলছেন? অবজেক্ট হচ্ছে আমাদের আমরা ব্লেন্ডিং করলাম না, ধরেন আমি আবার দেখাই একটা ব্লেন্ডার, এই যে দুটো ব্লেন্ড, এই যে মাঝখানে এটা আমার কিন্তু এখন দেখেন আমি যদি সিলেক্ট করি এটা সিলেক্ট হবে, মানে এই সামনেরটা অথবা এই পিছনেরটা, মাঝখানে কিন্তু সিলেক্ট হচ্ছে না, হচ্ছে। আপনি চাইলে মাঝখানে সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে। এখন আপনি এখানে দেখেন এক্সপ্যান্ড করতে যাবেন, এই দেন অবজেক্ট চলে আসছে। আপনি অবজেক্ট দিয়েছে ওকে দেন, এখন দেখেন এই আনগ্রুপ করেন, এই দেখেন এটা এইটা দেখেন তো ভাঙে গেছে, আলাদা হয়েছে, দেখছেন। মানে এটা হচ্ছে অবজেক্ট আর কি। এরকম আরো বেশি বিষয়গুলো থাকবে, ব্লেন্ডিং অপশনে আর অনেকগুলো অপশনে এইরকম অবজেক্ট আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভাঙার জন্য তখন মানে যখন ভাঙতে যাবো তখন আমাদেরকে বলবে অবজেক্ট মানে কি এক্সপান্ড অপশন গিয়ে অবজেক্ট আসবে। আর বাকি আদার্স সময় কি আসবে, আমি কি কি এক্সপান্ড করব। এক্সপান্ড করার এখানে আছে ফিল কালার আছে, যেমন ফিলটা এটা মাঝখানে এটা আর স্ট্রোক সাইডে এটা। সো এখন এক্সপান্ড করলে কি হবে, এক্সপান্ড করে আসলে কেন করব, এক্সপান্ড করব এই জন্য যে অবজেক্ট স্ট্রোকটা এটা হচ্ছে আপনার ভেক্টর ধরা হয় না জিনিসটাকে, ঠিক আছে। এবং আপনি মানে সবকিছু তো এখন আপনি নতুন আপডেট করে, আগে তো এরকম গ্রেডিয়েন্ট করার ক্ষেত্রে ঝামেলা ছিল, অনেক বিষয় ঝামেলা ছিল। এখন হয়তো ইজি করে ফেলছে, আর কিছু বিষয় যেমন এভারেজে বাড়তেছে। তো এগুলো আপনি ভেঙে ভেঙে ফেলতে হয়। তখন যখন আমি ভেঙে ফেলবো স্ট্রোকটা, তখন এটা আর স্ট্রোক থাকবে না, তখন ওইটা আবার আলাদা আলাদা একটা শেপ হয়ে যাবে, শেপ হয়ে এটা ফিল কালার চলে আসবো। যেমন এই সাদা কালোটা কি স্ট্রোক, এখানে স্ট্রোক না। আমি যখন এখন ভেঙে ফেলবো
মানে এখানে ওকে দিয়ে এক্সপ্যান্ড করব তখন একটা স্ট্রোক থাকবে না, ওইটা এখন ফিল কালার হয়ে যাবে। মানে এটাও ফিল কালার, এটাও ফিল কালার, দুইটা একটা কপি হয়ে যাবে, মানে দুইটা গ্রুপ হয়ে যাবে একসাথে। আমি দেখি, যেমন ওকে দিলাম, এখন দেখেন শেষ হয়ে গেছে। আমার এখানে দেখেন কি আছে, এই মানে স্ট্রোকটা এখন নান, আর উপরে কোশ্চেন মার্ক কেন? কারণ হচ্ছে এটা এক কালার আর এটা এক কালার, দুইটা কালার বা একাধিক কালার হইলেই এটা কোশ্চেন মার্ক হয়ে যায়। যখন আমি সিলেক্ট করলাম একাধিক কালার, তখন উপরটা কোশ্চেন মার্ক হয়ে যায়, আমি আসলে কোন কালারটা সিলেক্ট করছি। যে দুইটা সিলেক্ট করছি এটা ফিক্সড নাই যে এই কালারটা বা এই কালারটা সিলেক্ট করছি, এই জন্য এরকম। সো এখন এই যে জিনিসটা স্টক ছিল, স্টক কিন্তু এখন নাই। আমি এখন জাস্ট রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করি বা কন্ট্রোল অল শিফট জি চাপ দিই, তাহলে কি হবে দেখবেন, এটা একটা সিলেক্ট হচ্ছে আর স্টকটা আলাদা হয়ে গেছে। সো স্টক কিন্তু এখন আর ওই স্টক নাই, এখন এটার স্টক কিন্তু জিরো, মানে স্টক নাই, এটা ফিল কালার হয়ে গেছে। দেখছেন, এটা কিন্তু হয়ে গেছে আলাদা, এটা আলাদা হয়ে গেছে। এখানে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না, মানে কি বলে, এখানে কিন্তু আলাদা করতে পারবেন না। মানে স্টকটা যখন স্টক থাকবে তখন কিন্তু আলাদা করার সুযোগ নেই। বিষয়টা বুঝতে পারছেন? আমরা এইভাবে কাজ করবো, ডিজাইন করতে গেলে অনেক দেবেন স্টক কিভাবে কেন এক্সপ্যান্ড করবো, অনেক কিছু এক্সপ্যান্ড করবো। ঠিক আছে, যেমন ট্যাক্স এর ক্ষেত্রে ট্যাক্সটা এক্সপ্যান্ড করবেন। হ্যাঁ, এই যে ট্যাক্সটা, এই ট্যাক্সটা এক্সপ্যান্ড করতে হবে, তাহলে আমি এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড দিলে এক্সপ্যান্ড হয়ে যাইলো এটা। এখন আছে এটা কিন্তু কি, নিচেটা হচ্ছে শ্যাডো, নিচেটা কি শ্যাডো, আর উপরে আছে আমার কি ভেক্টর। সো এর দুইটা একসাথে না, সো শ্যাডোর একটা অবজেক্ট। ঠিক আছে, সো এটাকে আমি কি পাবো, এখন শ্যাডো কিন্তু প্রিন্টে পাঠাতে গেলে শ্যাডো তুলে দিতে হয়। যেমন আমি বললাম না যে এটা কিন্তু রেশিও অনুসারে বড় ছোট হলে কিন্তু শ্যাডো কিন্তু কম বেশি হয়, কিন্তু এখানে দেখতেছি যে এভারেজে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে কোনো, আমার এখানে সমস্যা কি, নাকি নতুন নিয়ম এরকম মাথায় মানে বুঝতেছি না। সো এই ক্ষেত্রে আপনার শ্যাডো গুলোকে আমরা ভেঙে দিতে হয়। ওর বড় করে তো বিভূত বললাম। দূর, বড় করলাম তো না, কিন্তু সময় নষ্ট করলাম। কয়জন, সবাই আসছে তো না, আসলে মিস দিলে আপনার লস, মনোযোগ থাকে না। তারপরে ভিডিও দেখে, আসলে ভিডিও দেখে আপনি করবেন ওরকম ধৈর্য থাকে না। ইভেন আমার কাছে কিন্তু অনেক কোর্স আছে যেগুলো আমি নিজের নিজের জন্য আমি করতে চাই। যেমন হচ্ছে ওয়েবের কিছু কোর্স, ইউডেমির কোর্স আছে, ওই দেখে যে করবো ওই রকম ইয়া নেই। বড় করার কারণে দেখেন এটা কি কালা হয়ে গেছে, এটা কিন্তু কিছু না, অবজেক্ট। সেটা একটু ছোটই করি। বাহ, ওকে। আচ্ছা দেখেন, এটা কিন্তু এখন এটার সাথে কি শ্যাডোটা অ্যাডজাস্ট করা। এখন আমি যে অবজেক্ট এপি, দেখেন এরকম মাঝে মধ্যে আসবে এক্সপান্ডের ক্ষেত্রে, কখনো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অপশন আসবে। এটা আসলে কেন আসে আমি এটা নিজেও এখন এখন এটার বিশেষত্ব বুঝে পেলাম যে এক্সপান্ডটা কেন আসে আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা কেন আসে। ঠিক আছে, এখন আপনার অ্যাপিয়ারেন্স দেওয়ার পরেও কখনো কখনো অ্যাপিয়ারেন্স দিকে হয়ে যায়, আবার কখনো কখনো এক্সপান্ড আবার দিতে হয়, মানে অ্যাপিয়ারেন্স দেওয়ার পর এক্সপান্ড, অ্যাপিয়ারেন্স দেওয়ার পরও আবার এক্সপান্ড দিতে হয়। সো আমরা এখন দেখি, মানে এই জিনিসটা আমি এখনো মাথায় মানে বুঝতে পারতেছি না যে কেন দুইটা আলাদা আলাদা আসে। ওকে দিলাম আমরা, এখন কি হচ্ছে, রাইট বাটনে ক্লিক করে দেখি তো, আনগ্রুপ হইলো, শ্যাডো আলাদা হয়ে গেছে, আমার অবজেক্ট আলাদা হয়ে গেছে। এটা কিন্তু এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থেকে হয়ে গেল সহজে। কখনো কখনো এরকম হয় যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিলাম হয়েছে না, আবার দিতে হয় এক্সপান্ডে। তো এটা নিয়ে তো কোশ্চেন থাকতে পারে, আমি দেখি যদি এরপর আমি খুঁজে পাই তাহলে আপনাদের অবশ্যই জানাবো বিষয়টা। কারণ আমি এ পর্যন্ত খুঁজে পেলাম না যে এক্সপান্ড কেন আসে আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স কেন আসে, মানে পার্থক্যটা আমি পাইলাম না। ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটা কিন্তু একটা মানে এটা কিন্তু আর কি বলে ভেক্টর না বা শ্যাডো না, এটা কিন্তু এখন একটা ইমেজ, মানে আপনার রাস্টার ইফেক্ট, রাস্টার ফাইল এটা। এখন দেখেন আমি এখান থেকে কি করলাম, শ্যাডোটাকে আলাদা করে ফেলছি। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আপনার কি বলে এক্সপান্ডের যে বিষয়টা বললাম যে এরকম। এখন কিন্তু শুধু এই ক্ষেত্রে না, আমরা টেক্সটের ক্ষেত্রে বললাম, এই যে শ্যাডোর ক্ষেত্রে বললাম, প্রত্যেকটা জিনিসকে ভেঙে ফেলা। ইভেন আপনি যখন এই যে মনে করেন একটা ফ্রিল্যান্সার আমি লেখাটা নিলাম, আচ্ছা এক্ষেত্রে আর কোনো লেখা কোথায় আছে, হচ্ছে অ্যাডভান্স। ধরেন এই অ্যাডভান্স লেখাটা আমি এখান থেকে ফন্ট দিলাম, এই ফন্টটা কি দিব, ধরেন একটা ফন্ট নিলাম, ঠিক আছে।
এখন এই ফন্টটা যদি আমি এইভাবে একদম লাইভ ফ্রন্ট দিই, এটা বলে লাইভ ফ্রন্ট, যেটা হচ্ছে ভাঙা হয় না, এটা মানে ফ্রন্টের যে ইয়েটা ওইটাই থাকবে। সো এই ফন্টটা যদি আমি সেভ দিয়ে কাউকে ফাইলটা দেই, যদি তার এখানে এই কম্পিউটার এই ফন্টটা না থাকে, তাহলে তো ডিজাইনটা শেষ, নষ্ট হয়ে গেল গা। এই ফন্টটা না থাকলে তো ওই ফন্টটার জন্য তো ডিজাইন দাঁড়াবে, ঠিক আছে? বা অনেক লেখালেখির জন্য ফন্ট সিলেক্ট করলাম, তখন ওই ফন্ট যদি না পায়, তখন এটা ডিজাইনটা বাদ হয়ে গেল। তখন কি করতে হবে? তখন আমাদের ক্রিয়েট আউটলাইন যে কথাটা আছে এইটা করতে পারি, অথবা এক্সপান্ড করতে পারি। যেকোনো একটা করলে হবে। মানে হচ্ছে এটা লাইভ ফন্টটাকে ভেঙে ফেলবো, ঠিক আছে? যেমন এখন কিন্তু আর এটা ফন্ট নাই, এখন আমি চাইলে কিন্তু এখন লিখতে পারবো না, কিন্তু অন্য সময় যখন এটা লাইভ, তখন কিন্তু আমি চাইলে এখানে অ্যাড বা কিছু লিখতে পারবো, অ্যাড করতে পারবো, যুক্ত করতে পারবো, কমাইতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এক্সপ্যান্ডের বিষয়টা। ফন্টের ক্ষেত্রে সব ক্ষেত্রে এভাবে এক্সপ্যান্ড করে দিতে হয়। এই যেমন শ্যাডো, তারপর হচ্ছে আপনার স্ট্রোক, তার ফন্ট, এগুলা ভেঙে ভেঙে দিতে হয়। ওকে, এখন আসেন, এই দেখেন এটা কি বলছিলাম, এটা রাস্টার ইফেক্ট মানে হচ্ছে ইমেজ। সো এই জন্য একটা অপশন এখানে চলে আসছে অলরেডি, ক্রপ ইমেজ। এটা কিন্তু মেবি 17 তে নাই, 17 তে নাই, 18 তে আছে কিনা শিওর না। 17 তে কেউ ওপেন করে থাকে তাহলে চেক করে দেখতে পারেন। নাই। এই ক্রপ ইমেজ হচ্ছে যে আপনি এটা চাইলে কিন্তু এটা ক্রপ করতে পারেন, যেটা হচ্ছে আপনার ফটোশপে আছে ক্রপ করা অপশনটা। যেমন ধরেন এটাকে আমি কি করলাম, এখান থেকে এই এতটুকু ক্রপ করে এন্টার দিলাম, এই ক্রপ হয়ে গেছে, ঠিক আছে? এই ক্রপ অপশন কিন্তু এখনো আছে, ক্রপ এটা দেখাইছি অলরেডি ইয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, সো এরপর আছে রাস্টারাইজ। রাস্টারাইজ মানে এটা কি? দেখেন, রাস্টারাইজ মানে হচ্ছে একটা অবজেক্টকে আপনার মানে কি বলে, যেমন ভেক্টরকে আপনি কি করবেন, রাস্টার করে ফেলবেন, লিংক করে ফেলবেন, ওই টাইপের। যেমন সিএম কে 300 দিয়ে ওকে দিলাম, এমনি তো রাস্টার এটা। এখন দেখেন এটা রাস্টার ধরলো, এখন আমি এটা সিলেক্ট করলাম, অবজেক্ট রাস্টারাইজে ক্লিক করব। তারপর দেখেন সিএম কে 300 পিপিআই পিক্সেলে হোয়াইট বা ট্রান্সপারেন্ট কি হবে, আমি এটা দিয়ে দিতেছি, হোয়াইট দিলাম, আউটপুটে বাকি সবকিছু দিয়ে আমি ওকে দিলাম। এখন দেখেন এটা কি, এইটা এখন কিন্তু আর ভেক্টর না, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো না, কালার চেঞ্জ হবেও না, দেখছেন? কিছুই হচ্ছে না। এখন এটা হচ্ছে কি রাস্টার হয়ে গেছে, রাস্টার মানে একটা ইমেজ হয়ে গেছে, রাস্টারাইজ করা। এই ক্ষেত্রে আপনার তো আমাদের তো কোনো কিছু কাজ লাগতে পারে, এমনিতে আমার কোনো কাজে লাগে নাই এই রাস্টারাইজ জিনিসটা, তো শিখাই দিলাম রাস্টারাইজ কিভাবে করে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন গ্রেডিয়েন্ট মেশ নামে একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট মেশ। এই যে গ্রেডিয়েন্ট মেশটা আপনার সেন্টার থেকে বা ইয়া থেকে আপনি এভাবে করে নিতে পারেন। তো এখানে কিন্তু প্রত্যেকটা সিলেক্ট করে কালার দিতে পারবেন। এটা হচ্ছে ওই এই কি বলে সেটাকে, আমরা আমরা যে ইয়ে পড়ছিলাম মনে আছে, মেশ টুলের জিনিসটা, ওইটা কিন্তু এটাই, ঠিক আছে? আমরা চাইলে কিন্তু এটা এইভাবে মুভ করতে পারবেন, মেশ টুল এটা আর কি, মনে আছে আপনাদের? জি ভাই। ওইটাই সেটা আর কি, গ্রেডিয়েন্ট মেশটা। আচ্ছা, কখনো কখনো যদি এরকম কমপ্লেক্স কিছু ফাইল দিয়ে কাজ করতে যান, তখন দেখবেন যে এক্সপান্ড করার সময়, এক্সপান্ড করতে গেলে আপনি অবজেক্টে যে এক্সপান্ড করতে গেলে এইগুলা কাজ করবে না, একটা থাকবে না। এখান থেকে জাস্ট কি চলে আসবে, এক্সপান্ড গ্রেডিয়েন্ট টু গ্রেডিয়েন্ট মেশ, অথবা স্পেসিফিক কতটা অবজেক্ট হবে এটা বের করতে পারে। যেমন এটা কি হবে, এক্সপান্ড হবে না, মানে এরকম এক্সপান্ড হবে না, অবজেক্ট হবে না, ফিল কালার হবে না, স্ট্রোক হবে না। এটা কি হবে, গ্রেডিয়েন্ট মেশ হয়ে যাবে, অথবা স্পেসিফাই হবে এতটা অবজেক্ট, এইটা ভেঙে এত মানে 255টা অবজেক্ট বা 1000 2000 অবজেক্টে যত দেবো তত হয়ে যাবে আর কি। এই অপশনটা পাইবেন এরকম কমপ্লেক্সের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর আসেন আমাদের নেক্সট বিষয়টা, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট মেশ বললামই। আর গ্রেডিয়েন্ট কেট ময়শ্চারাইজিং বিষয়টা হচ্ছে সম্ভবত ইয়ার ক্ষেত্রে আসে, কিসের জন্য, শ্যাডোর ক্ষেত্রে না কি কি ইয়ার ক্ষেত্রে থাকে এটা, এমনিতে আমি এই পর্যন্ত এটা নিয়ে কাজ করে নাই। এরপর আসেন ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি বিষয়টা কি, আমি বলছিলাম ওই দিন এই ফাইল থেকে এখানে কাজ ছিল ফ্ল্যাটেন ট্রান্সপারেন্ট ফাইল এডিটে।
এডিট আছে ভিতরে ট্রান্সপারেন্সি প্ল্যানেট প্রেসেট আমরা এটা যাবো না আমরা দেখবো আজকে ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি এটা কি জিনিসটা কি কাজে লাগে ধরুন আমি এই জিনিসটা কি করলাম এইখান থেকে করলাম এখন আমি কিন্তু যদি কি বললাম সরি সিলেকশন এখান থেকে যদি কি করি আমার কিন্তু দেখবেন হাইড ওয়েট কমবে দেখেন হাইড ওয়েট কমতেছে হাইড তো হয়তো ভাই বাবা হাইটটা ওয়েটটা কমতেছে অথবা হাইটটা কমতেছে ঠিক আছে না এক্ষেত্রে কিন্তু আপনার মানে কি বলে মানে বিষয়টা কিন্তু আয়তাকার বা ইয়া থাকে যাইতেছে আয়তাকার টাইপ অফ স্কোয়ার থাকে যাচ্ছে এখন আপনি যদি চান যে না আমি এটা এইভাবে করবো জাস্ট কি হবে এইটার এটার সাথে চাপা হয়ে যাবে বা এরকম কিছু হয়ে যাবে আমাদের লাগবে যেমন ধরেন এটাকে আমি বাঁকা করলাম করার পরে অবজেক্ট ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি দেওয়ার পরে আমি আর কিছু চেঞ্জ করবো না যা আছে তাই থাকবে ওকে দিলাম এখন দেখেন এখন কিন্তু আমার জিনিসটা দেখেন এই বাঁকা হয়ে গেল এখন যদি আমি এখান থেকে এই দেখেন এখন কি টুল মানে টেবিল মনে যাচ্ছে না ওকে ভালো ডিজাইন ইয়া করছি না তো এই জিনিসটা এইসব কাজ করতে গেলে আপনার এটাই ফ্ল্যাটেনটা করতে হয় আর কি শেপ ক্রিয়েট এইসব আমরা শেপ ক্রিয়েট করতে আমরা এইসব ইউজ করব কারণ হচ্ছে আমরা এইভাবে তো এরকম চাপা করে স্যার এই টাইপের শেপ আমরা করতে পারবো না করতে হলে কিভাবে করতে হইব জাস্ট এইভাবে ঘুরাইয়া হুম ধরেন এভাবে ঘুরাইলাম আমরা ঘুরানোর পরে কি করতে পারেন এখানে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করে আমি টান দিতে হইব টান দিয়ে এরকম করতে হবে চাপা আবার এরকম করে টান দিয়ে করতে হবে তখন কিন্তু দুই পাশে সমান থাকলো না বিষয়টা বুঝলেন দুইটা কিন্তু মানে এই সিস্টেম এটা কিন্তু করা যাবে কিন্তু এটা যেমন রেশিও অনুসারে দুই পাশ সমান হবে এটা কিন্তু হবে না মানে আপনি মাপ ঠিক রাখতে পারবেন না এটা যে কি ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি আমি এবং এটা শিখছি কিছুদিন আগে যখন এক্সব্যাক ইন্টারনেট মিশন কোর্স করছিলাম তখন দেখলাম জিনিসটা আগে কিন্তু জানতাম না আচ্ছা মেক পিক্সেল পারফেক্ট এটা হচ্ছে কি মানে এই জিনিসটা আমাদের ইয়ার ক্ষেত্রে ওই সিএসএস যারা শিখে না ওয়েবের তার দরকার পড়বে পিক্সেল পারফেক্টটা যে প্রত্যেক পিক্সেলের প্রত্যেকটা পিক্সেলের হিসাবের যে বিষয়টা আছে এবং মনে করেন এক পিক্সেল যাতে এদিক সেদিক না হয় ডিজাইনের ক্ষেত্রে তো ওই ক্ষেত্রে পিক্সেল পারফেক্ট হিসাব রইলে সিএসএস টা পারফেক্ট হয় ডিজাইনটা সুন্দর লাগে তো এই ক্ষেত্রে এটা লাগতে পারে আর আমি আমাদের ডিজাইন আমরা যে টাইপ ডিজাইন করবো এই ক্ষেত্রে আমাদের এটা কোনো দরকার পড়বে না ঠিক আছে আচ্ছা এখানে আছে স্লাইস এটা আমাদের দরকার নাই আমরা মানে এখানে স্লাইস আমরা কোনো কাজ করব না কি হইতেছে সো স্লাইসে আমাদের এমনিতে কাজ নাই আমি এটা বাদ দিলাম কারণ আমি এটা কাজ করি নাই এটা করলাম এরপর আছে ক্রিয়েট ট্রিম মার্কটা কি ধরেন আপনি একটা অবজেক্ট প্রিন্ট করবেন না প্রিন্টে কিন্তু ট্রিম মানে যেখান থেকে কাটিং হবে এটা মার্কটা করে দিতে হয় যে আমার এখন ধরেন আমার একটা ভিজিটিং কার্ড এটা করলাম আমি কন্ট্রোল ই দিয়ে সেরা জাস্ট মাইনাস দিলাম তাহলে ভিতরে দিয়ে যাবে ওকে দিলাম তারপর কন্ট্রোল 5 দিলাম ওই মনে হচ্ছে এখন আমার কথা হচ্ছে এইটা এই যে এইটা ঠিক আছে এইটা ট্রিম মার্ক হবে ট্রিম মার্ক হইতে হলে আমাকে আগে এটাকে আর্টবোর্ডে নিতে হবে কোথায় নিতে হবে আর্টবোর্ডটা কই এটাই তো আর্টবোর্ড না এখন দেখেন আমি জাস্ট দেখাই অবজেক্ট ট্রিম মার্ক কিন্তু আর্টবোর্ড অনুসারে হবে ধরেন আমার এটা ডিজাইন এটা হচ্ছে সাইজটা ঠিক আছে মিলে দিয়ে আগে বুঝবেন এটা নিলাম নেওয়ার পর আমি একটু সাইজ আর একটা বড় নিলাম বড় করে নিই এটা নিয়ে কি করলাম কন্ট্রোল 5 দিলাম মানে এটা কি বলে এটা হচ্ছে আমার আর্টবোর্ড এইখানে আমার কাটিং হবে এই এরিয়াতে সো এটা কি করতে হবে আমি প্রথমে এটা সিলেক্ট করতে হবে করার পর অবজেক্টে গিয়ে ট্রিম মার্কে দিব তাহলে কি হবে অবজেক্ট ধরে নাকি বুঝলাম না আমার যেন অবজেক্ট তো ধরে না ধরেন আমার এটা হচ্ছে অবজেক্ট হ্যাঁ এখন আমি কাটি মার্কটা একটু চেক করি আচ্ছা
ও ঠিক আছে, অবজেক্টটা ধরে। এই দেখেন অবজেক্ট টিম মার্কটা কি, যে এটা তো বুঝে দিব যে আপনার এখান থেকে এই যে রেখাটা এই বরাবর কাটিং হবে, এই বরাবর কাটিং হবে, ঠিক আছে। আমরা যখন ভিজিটিং কার্ড করব, তারপর হচ্ছে ফ্লায়ার বসিয়ে করবো, এই ক্ষেত্রে আমরা টিম মার্কটা দিয়ে দিব। হয়তো ফ্লায়ার বসিয়ে ভিজিটিং কার্ড মাস্ট দিতে হবে, কারণ এটা তো জিনিসটা অনেক বড় ফুটের মধ্যে ছোট ছোট হবে, সেরকম মার্কটা করে দিয়ে বাধ্যতামূলক। প্রিন্টে কিন্তু আবার এগুলো আসবে না, ঠিক আছে। এই যে মার্ক অপশনটা, এটা আসবে না। এই যে অপশনটা দেখেন, এটা এখান থেকে মানে এই দিকে লক্ষ্য করছি, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো এটা হচ্ছে টিম মার্ক। এগুলো আমরা ভিজিটিং কার্ড যখন করবো তখন আমরা এই টিম মার্কটা মানে দেওয়ার চেষ্টা করবো, কিভাবে কতটুকু মাপের মধ্যে কাটবেন আপনি। কারণ আমাদের ভিজিটিং কার্ড হবে, কেন বলতেছি, আমাদের ভিজিটিং কার্ড কিন্তু হবে হচ্ছে আপনার, ডিজাইন করবো আমরা 3.75 বাই 2.25, এইটাতে আমরা ডিজাইন করব। কিন্তু প্রিন্ট হবে কোনো জানেন, প্রিন্ট হবে হচ্ছে আপনার 3.5/2। আচ্ছা, 3.5 বলে মাইনাস হবে, মাইনাস 1.5, 1.5 মানে 1.5, 1.5 মানে হচ্ছে 1.25, এটা হচ্ছে এতটুক। এই যে জিনিসটা, এই আমি কন্ট্রোল 5 দিয়ে দিলে এই যে হলুদের যে ভিতর অংশ, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া। কিন্তু আমরা ডিজাইন কিন্তু করবো এই বড় পর্যন্ত। আমার এখানে কিন্তু আমাকে কাটিং মার্কটা যদি এখানে দেয়, তাহলে কিন্তু ডিজাইন হইলো না, তাহলে তো সে কিন্তু এত বড় পাই নিব, অথবা ডিজাইনটা ছোট দেবো, সে মিলাইতে গিয়ে একটু ঝামেলা বাঁধাইবো। এক্ষেত্রে আমাকে কিন্তু টিম মার্কটা এখান থেকে এইখান থেকে আমার এইভাবে সেট করে দিতে হবে। এখন যদি আমি অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম দিই, তখন দেখেন, এখন দেখেন বুঝবেন যে এটা কিন্তু এইখান থেকে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে এইখান থেকে বরাবর, এবং এটাই বরাবর, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে টিম মার্কটা। ওকে, তো টিম মার্ক বিষয় গেল। এরপর আসেন যে পাত। পাতের বিষয়ে আমি বলছি যে প্রত্যেকটা জিনিসই কিন্তু পাত থাকে। পাত না থাকলে কিন্তু এখানে আপনার স্ট্রোক হয় না, এবং এটার শেপটা আনকমপ্লিট থাকে। আমি দেখাচ্ছি না, ধরেন আমার এই ক্ষেত্রে কিন্তু আমার এটা যদি আমি ফিল কালার দেই, জাস্ট ফিল কালার দিলাম, এই ফিল কালার দিলাম, এখন কিন্তু দেখেন হয়তো আমি কালার বুঝতেছি যে সবটা কালার হয়েছে, কিন্তু আমি যদি একটু নাড়া দিই, তাহলে দেখবেন যে জিনিস একদিকে ফাঁকা রয়েছে, তার মানে এটা কিন্তু এখনো এটা ফুল, কি বলে সেটাকে, পাত নাই। সাইডে পাত আছে, কিন্তু এই মাঝখানে এই অংশের পাত নেই, জন্য এটা কিন্তু এরকম ফাঁকা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই পাতের আমরা এখানে কাজ করব কিছু। পাতের কি কাজ করব আমরা, পাতের মধ্যে এখানে আছে আপনার জয়েন করার পাত, একাধিক পাতকে জয়েন করতে লাগবে, কিন্তু যদি আমাদের এমন তেমন কাজ নাই এটা জয়েনের ক্ষেত্রে, তো এবং এভারেজের দরকার নাই, কিন্তু দরকার পড়বে কোনটা, আউটলাইন স্ট্রোকটাও তেমন না, কিন্তু অফসেট পাতটা বেশি দরকার পড়বে। অফসেট পাত মানে হচ্ছে আপনার যেই পাতটার আপনি এখন সিলেক্ট করছেন, ওই সেইটার অফসেট হবে, হয়তো বাইরে হবে নাহলে ভিতরে হবে, এই বিষয়টা বোঝায়। যেমন আমি মাইনাস দিলে কি হচ্ছে, এইটার বাইরে হচ্ছে, দেখেন এই যে বাইরে দেখাচ্ছে। আর যদি আমি ভিতরে দেই, মানে মাইনাসটা না দিয়ে প্লাসটা দিই, তাহলে বাইরে হবে। কি হলো, মাইনাস দিল বাইরে, ভিতরে দিল বাইরে, কেন? আচ্ছা, এটা মনে ঝামেলা করতেছে, এটা পাতটা নাই দিকে। আমরা জাস্ট এটা এখান থেকে অন্য একটা সিলেক্ট করি, এটা তো সিলেক্ট করলাম অবজেক্ট, অবজেক্ট থেকে আমাদের পাত থেকে অফসেট পাত, কন্ট্রোল ই যেটা সেট করেছি। এখন দেখেন এখানে লক্ষ্য করেন, এখন দেখেন এই যে নিচ ভিতর দিকে গেছে, মাইনাস দিয়ে কেন ভিতর দিকে, প্লাস দিলে কিন্তু এবার বাইরে দিকে যাবে। এটা হবে কোথা থেকে, এইখান থেকে দেখবেন, আবার এই যে মাউসটা এখান থেকে, এই দেখেন হয়ে গেছে না, মাউসটা এখান থেকে, তার মানে হচ্ছে প্লাস দিলে বৃদ্ধি পাচ্ছে অফসেটটা, আর মাইনাস দিলে ভিতরে দিকে যাচ্ছে। এখানে কিন্তু একটা অপশন আছে রাউন্ড বাবেল, কি রাউন্ড বাবেল, আর একটা হচ্ছে মিটার। সো এটা সবসময় মিটার রাখবেন। আর লিমিট কি, মিটার লিমিট হচ্ছে 4, এটা একটা সব এইটাই থাকবে। আর কিছু চেঞ্জ করবেন এখান থেকে, জাস্ট অফসেটে কতটুকু হবে অফসেট ওইটাই দিবেন, হোক হোক ভিতর দিকে হবে, নয়তো বাইরের দিকে অফসেট হবে। ঠিক আছে, এইটা কিন্তু খুব দরকার পাতার ক্ষেত্রে, আমাদের পাতার ক্ষেত্রে দরকার এইটাই, অফসেট পাত। দেখেন এই জন্য আমি শর্টকাট বানিয়ে রাখছি। আরেকটা দরকার পড়বে রিজার্ভ পাথ ডিরেকশন, সিম্পলিফাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমি জানি, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট আমরা জানি কিভাবে করতে হয়, যে পেন টুলের মধ্যে আছে, ডিফাইন অবজেক্ট ভ্যালু। হ্যাঁ, এই জিনিসটা আমরা কি বলে, কোনটা যে কোন কিছু জানি করলাম,
সরি ডিভাইড অফসেট ভ্যালু, এগুলো আমাদের কাজ পড়বে না। কাজ পড়বে আমাদের এখান থেকে অফসেট পাথ কন্ট্রোল নিয়ে, আর একটা হচ্ছে স্প্লিট গ্রিড ইনটু গ্রিড। মানে এটা কি, এই যে এটা আমরা কি করব, গ্রিড হিসেবে ভাগ করব এবং প্রত্যেকটা ভাগ সমানভাবে ভাগ করব রো কলাম দিয়ে। কিভাবে? যেমন আমি এখানে হচ্ছে রো দিলাম দুইটা, আমি প্রিভিউতে দেখে বুঝবেন। এই যেমন দেন রো দুইটা হয়ে গেছে। এখন আরেকটা বাড়াইলে এটা কি সমানভাবে ভাগ করে আরেকটা হয়ে যাবে তিনটা। এই দেখেন এখানে একটু কমে গেছে। এভাবে যত বাড়াবে প্রত্যেকটা সমানভাবে ভাগ করে বাড়তে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে এই রো, এই ডান দিক বাম দিক থেকে ডান দিকে। আর কলাম হচ্ছে কি, যেটা হচ্ছে উপর থেকে নিচে। তো আমি এখানে যদি বাড়াই দেখবেন মাঝখানে একটা দাগ হয়ে গেছে। তারপর এখন কিন্তু একটা, সবটা মিলে একটা কলাম। তো আমি এখন যদি বাড়াই দিলাম তখন দুইটা হয়ে গেছে, মানে এদিকে একটা এদিকে একটা। এভাবে যখন বাড়াইতে থাকবো তখন কিন্তু এইভাবে বৃদ্ধি পাইতে থাকবো। ঠিক আছে? ওকে, এখন দেখেন এইখানে আর কিছু অপশন আছে। এখানে হাইট, এই যে এই বক্স গুলো, এগুলো হাইট কত কত আর ওয়েট কত থাকতেছে। আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু এটা হাইটটা ওয়েটটা কমাইতে পারেন। কমাইলে কিন্তু এটা আবার এদিকে আবার বাড়বে আর কি, এবং এখান থেকে কমাইতে পারেন। তারপর হচ্ছে একটা, যেটা হচ্ছে গিটার না এটা শব্দটা উচ্চারণ প্রনাউন্সিয়েশন কি হবে, গিটার। গিটার মানে আমি যেটা হয়তো বুঝতেছি গিটার, বা আপনারা বুঝে নেবেন বা ডিকশনে মিলা, যে এটা হচ্ছে যেমন এইখান থেকে কিন্তু একটা সাথে আরেকটা ফাঁকা নাই, মানে একটা সাথে আরেকটা লাগানো। কিন্তু গিটার দিলে কি হবে, এটা মাঝখানে ফাঁকা হবে। যেমন রো এর ক্ষেত্রে দেখেন আমি 0.1 ইঞ্চি ফাঁকা দিয়েছি, তার জন্য কি হচ্ছে রো এর ক্ষেত্রে ফাঁকা হয়ে গেছে, একটা জায়গা ফাঁকা হয়ে গেছে। এবং আপনি যদি কলামে দিয়ে সেম অবস্থায় দেন, কলামের ক্ষেত্রে ফাঁকা হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনি ইচ্ছা মতো ফাঁকা করে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এখানে যে বিষয়টা হচ্ছে টোটালটা হাইট ওয়েটের যদি আপনি কোনো মিলাইতে চান, ধরেন আপনার এটা সাইজ কত, এটা সাইজটা আপনি চাইলে ছোট বড় করে মিলাইতে পারেন। এই যে এই দেখেন, তো যদি এইখানে থাকবে তখন এটা আপনি এক্সপান্ড করে আবার এটা আনতে হইব। সেখান থেকে আপনি টোটালটা কমাইতে বাড়াইতে পারেন। ঠিক আছে? তো কলাম আমাদের এখানে দরকার পড়বে রো কত নিচ্ছি, কলাম কত নিচ্ছি, রো কত নিচ্ছি, কলাম কত নিচ্ছি, রো মানে গিটার নিচ্ছি কি নিচ্ছি না, এগুলো দরকার। বাকি এগুলো টোটাল আমাদের এখানে ধরার দরকার নেই, কারণ আমরা যেটা নিয়ে কাজ করবো এটাই তেমন থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে এর কি গাইড থাকবে কিনা, আমি যে প্রত্যেকটা জিনিসের গাইড হিসেবে আপনি রাখবেন কিনা, এটা কিন্তু সহজ সিস্টেম। যে এই গাইডের ক্ষেত্রে, গ্রিড বানানোর ক্ষেত্রে গাইড গুলো দিয়ে রাখলে, আপনি গাইড মানে কি, যেটা আপনি ইন্ডিকেট করতেছে যে এখান থেকে হবে এতটুকু এতটুকু আমাদের রাখা। ঠিক আছে? সেইটাই। ওকে, আচ্ছা এখন আসেন আমাদের নেক্সট যে বিষয়টা, পাতের ক্ষেত্রে বললাম যে অফসেট এবং স্প্রেড গেট, এই দুইটাকে নিয়ে আমরা কাজ করব। বাকিগুলো আমাদের কোনো দরকার নেই। আর যেগুলো অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড, রিমুভ, আমরা এগুলো পেন টুল থেকে অলরেডি শিখে ফেলছি। এবং একটা হচ্ছে মাইনাস, একটা প্লাস দিয়ে করতে হয়। আচ্ছা, শেপের ক্ষেত্রে দেখেন, শেপ, এক্সপ্যান্ড শেপ, কনভার্ট শেপ। এক্সপ্যান্ড শেপের ক্ষেত্রে কিন্তু আর মানে কি এরকম কোনো চেঞ্জ নাই। আমি যদি কি বলে, এটাকে কি বলে, স্ট্রোক দিলাম, এই ক্ষেত্রে কি আসে, কনভার্ট টু শেপ আসে। কারণ হচ্ছে এই আমি বলছি না যে কি বলে সেটা, স্ট্রোকটা কিন্তু আপনার মানে ভেক্টর না আর কি, এই জন্য এটা শেপ কথাটা আসে নাই। ঠিক আছে? এখন আমি কনভার্ট দিয়ে দিই, তাহলে কিন্তু এখন দেখেন এখন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এটা চেক এক্সপ্যান্ড শেপ, এইটা সরি, প্রথম এটা কি হচ্ছে, প্রথম ছিল এটা এক্সপ্যান্ড, এখানে কি ছিল, কনভার্ট টু শেপে নিয়ে, শেপে কনভার্ট ছিল না, এখন কিন্তু এক্সপ্যান্ড করা বলতেছে। আমি যদি এক্সপ্যান্ড করলাম তাহলে কি হইলো, শেপটা তো কনভার্ট কাজ করে। Okay, আচ্ছা, এক্ষেত্রে শেপ আমি গেলাম, শেপের ক্ষেত্রে এখানে আলাদা কিছু শেপের অপশন ছিল, কনভার্ট টু শেপ, কনভার্ট টু শেপ। আরেকটা হচ্ছে কনভার্ট টু এক্সপ্যান্ড শেপ। দুইটা পার্থক্য আমি বুঝতেছি না। আর আমি তো আমি কাজ করিও না এটা নিয়ে, কিন্তু এরকম কাজ করতেছে কেন। আর এটা কিন্তু শেপ ক্রিয়েট হয় কিরকম,
ধরেন আমার এটা স্কোয়ার, আমি এটা রাউন্ড করবো, এটা কি? এটা কিন্তু কনভার্ট হয়। আচ্ছা আচ্ছা, একটু একটু এটা মেবি এখানে আছে যে এখানে ইফেক্ট, ইফেক্ট থেকে, ও সরি, কনভার্ট এইটা হচ্ছে রেক্টেঙ্গুলার রাউন্ড, রাউন্ড, হ্যাঁ, অথবা ইলিপস, এভাবে কনভার্টের যে বিষয়টা, সো এটা হচ্ছে সেটা। সো আমাদের এখানে এই যে শেপ অপশন আমার দরকার নেই, ঠিক আছে। আর বাকি হচ্ছে আমাদের এখানে কি বলে সেটাকে, এ, আমাদের যে কনভার্ট শেপের ক্ষেত্রে যদি করা লাগে এই ক্ষেত্রে করবো আর কি, যদি বিশেষ করে স্কোয়ারের ক্ষেত্রে হয় ইলিপসটা ভালো সুন্দর হয়। তো যেহেতু এটা এই লম্বা টাইপের জন্য উইটা হিসেবে এভারেজে ওই হিসাব করে কিন্তু আপনার ইলিপস রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। ওকে, এখন আছেন আর যেটা শেপের ক্ষেত্রে প্যাটার্ন আসেন, আমাদের এখানে প্যাটার্নটা দরকার পড়ে। প্যাটার্নটা কিভাবে করে বা এটা কি কাজ লাগে? প্যাটার্নটা হচ্ছে আমরা কিন্তু গুগলে সার্চ দিই, দেখবেন একই জিনিস বারবার করে দেওয়া আছে, ওইটাকে প্যাটার্ন বলে। প্যাটার্ন ডিজাইন বা প্যাটার্ন ডিজাইন দিই, তাহলে বুঝবেন যে একই জিনিস বারবার, যেমন ধরেন এটা কি এইভাবে যে এই জিনিসগুলা এইটা এগুলা কিভাবে করে, ওইগুলা মানে এইগুলো হচ্ছে প্যাটার্ন। তো এইগুলা কিভাবে করে আমরা এগুলো তো শিখবো ইয়েতে। এখন তো আমি বেসিকটা দেখাবো, পরে যদি আপনারা আরো কিছু জিনিস দেখবেন যে অ্যাডভান্স লেভেলে কিভাবে প্যাটার্ন তৈরি করে, যেমন এই টাইপের প্যাটার্ন কিভাবে তৈরি করে, ঠিক আছে। সো কিভাবে প্যাটার্ন তৈরি করে আমরা একটু দেখি। যেমন আমরা যে প্যাটার্নটা তৈরি করব আমাদের ইয়েতে ডিজাইন করার ক্ষেত্রে, ইভেন আমাদের ফিপিক অথবা শাটা স্টক এসবের ছবি দেওয়ার ক্ষেত্রে আমরা এই প্যাটার্ন তৈরি করব। ধরুন আমি এইভাবে নিলাম, একটা স্কোয়ার একটা সাইজ নিলাম, নিয়ে সাথে আর একটা দিলাম, এবং এটা কপি করে আবার দুইটাকে কপি করে আবার এই দিকে দিলাম। ওকে, এখন এটাকে কালার আমি একটু চেঞ্জ করে দিলাম, ধরে স্টকটা হাইড করে দিলাম, সাদা কালো, ঠিক আছে। এখন এটার আমি চাচ্ছি যে যত বড় একটা সাইজ নেব ওই সাইজটা কি এই ফরম্যাটে হয়ে যাব। এখন এই ফরম্যাটটা কিভাবে আমি বানাবো, আমি এইভাবে সিলেক্ট করলাম, বা আমি জাস্ট একটা নিলাম, আমি একটা নিলে কি হয় দেখে, তাহলে মনে হয় ভালো হবে। এটা নিলাম, নেওয়ার পর অবজেক্ট, অবজেক্ট থেকে আমি প্যাটার্নে ক্লিক করে মেক দিলাম। আচ্ছা, এখানে দেখেন কি হচ্ছে, কিছু একটা দেখা প্যাটার্ন হ্যাজ বিন এডেড ইন দ্য সোয়াচ প্যানেল, মানে এটা কি হলো, এই প্যাটার্নটা সোয়াচ প্যানেলে এই যে অ্যাড হয়ে গেছে, এইটা, ঠিক আছে। and any change made while pattern editing mode will be applied, এবং এখানে আমরা যে চেঞ্জ করব এখানে এখানে ওই সিস্টেমে অ্যাড হয়ে যাব, ঠিক আছে। ওকে, এখন দেখেন এই প্যাটার্নটা, এটা হচ্ছে গ্রিড টাইপ দিলাম, এই গ্রিড টাইপের বা ব্রিক্স টাইপের হবে, ওই দেখেন এটা ব্রিক্স, যেহেতু এটা সেম কালার একই জিনিস এই জন্য এটা কিন্তু পার্থক্য দেখাচ্ছে না। সরি, ঠান্ডা ঠান্ডা আছে তো, আমার কণ্ঠ শুনে তো বুঝতে পারছেন। আচ্ছা, এখানে কিন্তু আপনার এই যে প্যাটার্নটা দেখেন, প্যাটার্ন নাম দিবেন একটা, তারপর কোন সিস্টেমে হবে, এটা গ্রিড সিস্টেম নাকি ব্রেক সিস্টেম, বা ব্রেকটা কি ভাই কলামের সিস্টেম, হেক্সা, হ্যাঁ এই যে হেক্সা সিস্টেম হবে, মানে কিভাবে দিবেন তো একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এরপর আসেন এই জিনিসটা এখানে দেখাচ্ছে অফসেট, মানে ব্রেক অফসেট, এখানে বিষয় হচ্ছে কত, 2.5 2 অনেকগুলো পার্থক্য আপনি পাবেন এখান থেকে। তারপর হাইড ওয়েট যে বিষয়টা, এটা কিন্তু আপনার এখান থেকে এই দেখেন হাইড ওয়াইড, এই এখন দেখলে তাহলে বুঝতে পারেন যে প্যাটার্ন কেমন হইতেছে, দেখছেন। মানে এই জিনিসটা এইভাবে প্যাটার্নটা হবে, এই ফর্মুলায় প্যাটার্ন হবে, এবং সাইজ টাইলস টু আর্টবোর্ড, ঠিক আছে। এই এটাতে যেমন হচ্ছে এটার যে টাইলসটা থাকে, এটা তখন আর এই স্পেসটা আমি ইচ্ছা মতো দিতে পারি না আর কি, ওইটার জন্য এটা, মানে এটাকে এই জন্য অপশন আছে, কখন হাইড্রোড দিয়ে আমাদের সাইজটা মিলাইতে সমস্যা হয়, তখন এই ক্ষেত্রে এটা দিয়ে দিলেই অটোমেটিকলি সেট হয়ে যাবে, ঠিক আছে। আর মুভ টাইলস মানে হচ্ছে কি দেখেন, মুভ টাইলস মানে হচ্ছে যে আপনার এই যে টাইলসটা একটা একটা মুভের যে অপশন দূরত্ব, এটা সব দিকে কিন্তু সমান, এই দিকে সমান এই দিকে সমান, মানে এদিকে সমান বলতে এই যে হাইটের ওয়েটের বিষয়টা, হাইট যত এদিকে এদিকে ওয়েট ততটুকু। এবং ওভারল্যাপ অপশনটা এখানে একটা অপশন, এই যে জিনিসগুলোর মানে আপনার হচ্ছে যে এই সামনেরটা হওয়ার পরে, ঠিক আছে, কি বলে, সামনেটা হওয়ার পরে না, মানে হচ্ছে এই পাশে যেটা আছে এটা হচ্ছে প্রথম, আর এর পরেরটা যেটা হচ্ছে মানে আর্টবোর্ডের সিরিয়াল,
আমি বলতেছি এটা হচ্ছে প্রথম, এরপরে পরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। হ্যাঁ, যেটা হচ্ছে ফন্ট বলা হয়। সো এটা হচ্ছে ফন্ট, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। ঠিক আছে? সো এই সিস্টেমে এই জিনিসটা আর কি। এবং এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রে মানে নিচের থেকে উপরে দিয়ে বলা হয়েছে এটা। এই যদি এটা সিলেক্ট করেন বটম টু ফ্রন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে কপি কত হবে, 5x5 নাকি 5x10 না 5x7 এরকম দেখে নেই। আপনি এখান থেকে কিন্তু দিতে পারেন। ঠিক আছে? বাকি অপশন গুলো আমার দরকার পড়ে না এই প্যাটার্নের তৈরি ক্ষেত্রে। আমি একটু বাড়াই ফেলছি, কই জানি ক্লিক করে ওই এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে? জাস্ট এখন আমি কি করলাম, সবকিছু হ্যাঁ বললাম আমার প্যাটার্ন হয়ে গেছে। ওকে, এখন আমি কি করব, ডান দেব। ডান দিলে কি হয়েছে, প্যাটার্ন হয়ে গেছে। এটা কিন্তু প্যাটার্ন হয়ে গেছে। এখন আমি কিভাবে বুঝবো যে এটা হয়েছে কি হয়েছে না? ওকে, দেখেন আমি এটা সিলেক্ট করলাম এইটা, ঠিক আছে? তো এইটার প্যাটার্ন আমি দেব। কিভাবে দেব, জাস্ট এই দেখেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু এটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন, ও সরি, এটা আমি স্ট্রোক কালার সিলেক্ট করার জন্য। ওকে, এখন দেখেন এখান থেকে সোয়াচে গেলাম, এই ক্লিক করলাম, এই দেখেন প্যাটার্ন হয়ে গেছে। দেখছেন? এবার প্যাটার্ন তৈরি করা, ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন এবার আমরা তৈরি করব। আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন, আর্ট আঁকতে পারেন, আঁকাটা কিন্তু আপনি প্যাটার্ন করতে পারেন ফুলের মতন করে। ফুলের মতো করে প্যাটার্ন করতে পারেন। যেমন এইগুলো দেখছেন তারা প্যাটার্ন করছে কিভাবে, এগুলো আপনার এইভাবে করতে পারবেন ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাতে। ঠিক আছে? সেটা হচ্ছে প্যাটার্নের বিষয়টা। আচ্ছা, প্যাটার্ন এটা একটা বিষয় হলো। এখন দেখেন এটা কি, এটার ক্ষেত্রে কি হবে। এটা কিন্তু আমি ধরেন জাস্ট এতটুকু করার পরে কিন্তু জাস্ট এখানে অপশন, এখানে ক্লিক করতে পারি, প্যাটার্ন, মেক প্যাটার্ন। ওকে দিলাম। এটা কিন্তু দেখেন নতুন করে জমা হয়ে গেছে। ঠিক আছে? এখন দেখেন এটা কি রকম দেখাচ্ছে। নিউ গ্রিড সিস্টেম দিছে, সো এটা এভাবে দেখাবে এই আপনার দাবা ঘরের মতো। কারণ হচ্ছে এইখান থেকে আবার একটা এরকম মানে কপি হবে, এইভাবে কপি হয়ে যেতে বৃদ্ধি পেতে থাকবে। এবং এটা এখানে বাকি সিস্টেম সবই একই রকম থাকতে পারে। আপনি ফাঁকা দিলে দিতে পারেন। আমি জাস্ট এখন ফাঁকা দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে সবগুলো হাইডওয়েট মানে ইয়ে থাকবে, ও ডিফল্ট থাকবে, আমরা এটা চেঞ্জ করব না। ওকে, এই জন্য আপনি চাইলে এটাতে ক্লিক করে দিতে পারেন। ঠিক আছে? ইভেন যখন আপনি এখানে দিবেন তখন কিন্তু দেখেন হাইড স্পেস বি স্পেস বি মানে দিয়ে কি বুঝাইলো, হাইড দিয়ে তো হাইড স্পেসটা বুঝাইলো। ও সরি, এই পাশে একটা হচ্ছে হাইডের এইখান থেকে স্পেস, আর একটা হচ্ছে এইভাবে স্পেস ডানে বামে। আচ্ছা, তো আমাদের দরকার নাই, আমরা জাস্ট ক্লিক করবো। কারণ হচ্ছে আমাদের ফাঁকা ফাঁকা করে আপনি প্যাটার্ন তৈরি করতে পারেন, যখন করবেন তখন দেখবেন। এভাবে ফাঁকা করতে পারেন, হাইড মানে বিষয়টা এইভাবে হচ্ছে এই, দেখছেন? এভাবে কিন্তু করতে পারেন, কিন্তু আমাদের এইগুলো দরকার নাই। ওকে, ঠিক আছে? এখন হচ্ছে কপির বিষয়টা, কত কপি, এটা ফ্যাক্ট না। আপনি এটা যে এইভাবে হইতে হবে। আপনার কিন্তু ডিজাইন বড় হলে কিন্তু ওই ওই তখন ওই হিসাব করে যত জায়গা নেবে তত জায়গার মতো হয়ে যাবো। আপনার স্পেসটা তত বড়, এই প্যাটার্নটা তত বড় জায়গার মধ্যে ওই হিসাব করে চলতে থাকবো। এটা থামবে না যে শুধু 7x5 হইব আর বেশি হবে না, এরকম না। ঠিক আছে? তো আমি এটা কি করলাম, ওকে দিলাম, ডান দিলাম। এখন আসেন আমি একটা এই ধরেন এটা, এটা নেওয়ার পর আমি কি করলাম, আচ্ছা এটা তো হচ্ছে শেপ কনভার্টার। আমি এখান থেকে অবজেক্ট থেকে শেপ থেকে কনভার্ট দিলাম। কি হলো, শেপ থেকে এক্সপান্ড। আচ্ছা, এটা হচ্ছে আমি কনভার্ট করার কারণে মানে এরকম আসতেছে। আমার এইটাতে এই পিসিতে সমস্যা নাকি আমি আমার মাথায় আসতেছে না। আগে এরকম ছিল না। ওকে, আচ্ছা আমি ধরেন এটা নিলাম, নেওয়ার পরে এই দেখেন আমি যেটা ক্লিক করছি, এটা করলাম, এই দেখেন হয়ে গেছে। দেখছেন? এখন কিন্তু আমি কিন্তু বললাম না যে আসলে এটা কত বড় সাইজ, ওইটার উপর ডিপেন্ড করে চলতে থাকবে, এটা থামবে না। আমি কত 5x5 নাকি 5x7 এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? সো এটা কিন্তু আমার প্যাটার্ন হয়ে গেছে। আমি যদি এভাবে ডিজাইন করি, এভাবে করতে পারি। ইভেন আমি আবার দেখাই, আমি যদি এইভাবে এটাও করি এরকম, জাস্ট একটু কি বলে, আমি সরি ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল এইভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, কিছু কিছু জিনিস রাখলাম। ঠিক আছে? তো সবগুলো আমি সিলেক্ট করলাম, করার পরে যদি আমি অবজেক্টে যাওয়ার পরে মেক প্যাটার্ন দিই,
তাহলে যে এগুলো আচ্ছা, কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু অলরেডি প্যাটার্ন অ্যাপ্লাই করা আছে ইয়ারাতে। আমি এটারে এই প্যাটার্নটা বাদ দিয়ে দিই। ওকে, অবজেক্ট থেকে প্যাটার্ন মেক প্যাটার্ন। ওকে, এখানে আসেন। এখানে আসলে কি হচ্ছে দেখছেন জিনিসটা কিভাবে ঘুরে ফিরে কিন্তু অনেকগুলো হয়ে যেতেছে। ওই যে ফুলের কথা বললাম, আপনি আঁকাকি করলে এইভাবে প্যাটার্ন তৈরি করতে পারেন। ঠিক আছে, বাকি এইভাবে আপনি সেটকে ধরনের করলেন, করার পর ওকে দিলেন। এখন আসেন আমার এই যে জিনিসটা, এটা দেওয়ার পর আমার এই যে এখানে ক্লিক করলে কিন্তু কি হচ্ছে, ও সরি, এটা আমরা ফিল কালার মেরা দিই আর স্ট্রোকের মধ্যে মেরা দিই। এই জন্য আসেন, এই দেখছেন, এই লক্ষ্য করেন। তো এবার এটা কিন্তু আপনি ইজিলি যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারেন আপনার মতো করে। ঠিক আছে, ডিজাইন করতে পারেন আপনার এই প্যাটার্ন তৈরি করে। আপনি যদি আঁকাকে যারা অনেকে সময় যেমন আমরা হাই স্কুলের মধ্যে বিভিন্ন ফুল আঁকতাম, এটা আঁকতাম, সেটা আঁকতাম, যদিও আমার এত না, অনেকে আছে, আমার সাথে আরেকজন ছিল, সে খুব ভালো ডিজাইন আঁকতে পারতো। তো আপনি চাইলেন কিন্তু যদি আঁকা কি থাকে, ধর মাউস বেশি বেশি প্র্যাকটিস করবেন, আঁকা কি একটা যদি থাকে কলমে, এই মাউস তো এটা কার্যকর হবে। সেটা হচ্ছে প্যাটার্ন এইভাবে তৈরি করা। আরেকটা সিস্টেম হচ্ছে প্যাটার্ন, এই যেমন ধরেন আমি কি করলাম, এই সফটওয়্যারে কি করলাম, এই সিলেক্ট করছি না, সিলেক্ট করলাম, কিচ্ছু আর কিছুই করবো না, জাস্ট টান্দা নিয়ে এখানে ছেড়ে দেবো, এটা প্যাটার্ন হয়ে গেছে। বিষয়টা বুঝছেন? প্যাটার্ন তৈরি করা সবচেয়ে সহজ সিস্টেম না, আমি তারপর ওইখান থেকে অপশন আছে দিকে দেখাইলাম, কিন্তু সবচেয়ে সহজ সিস্টেমটা দেখাইলাম যে কিভাবে প্যাটার্ন তৈরি করবেন। সবাই সবাই ক্লিয়ার আছেন বিষয়টা প্যাটার্নের? জি ভাই। ধরেন আমি এই জিনিসটা, এটা আমি ডিজাইন করলাম, প্যাটার্ন করবো, জাস্ট এই সবটা সিলেক্ট করে নিয়ে মানে সিলেক্ট করে টান্দা নিয়ে জাস্ট এখানে ছেড়ে দেবো, এটা কিন্তু প্যাটার্ন হয়ে গেছে। যেমন ধরেন এটা সিলেক্ট করে এটা যদি করি, এখন ক্লিক করি এখানে এই প্যাটার্নে, দেখবেন যে এটা হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে, দেখছেন? আপনি কিন্তু ডিজাইন করতে গেলে এইসব অনেক কিছু করবেন, এগুলো প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন মাথায় আসবে প্যাটার্ন দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। ঠিক আছে, যেমন এই দেখি এগুলো প্যাটার্ন কিন্তু ফ্রি পেয়ে কিন্তু প্যাটার্নও ডিজাইন করা হয়, এই যেমন প্যাটার্ন ডিজাইন করা, এগুলো ডিজাইন করা, এটা ধরেন কিভাবে ডিজাইন করছে। ঠিক আছে, এখানে এই যে জিনিসগুলো যত বেশি প্র্যাকটিস করেন এই প্যাটার্ন গুলা তৈরি করতে পারবেন। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই যেমন ধরেন এই ফোঁটা এই ফোঁটা এই ফোঁটা এই ফোঁটা এই ফোঁটা সমান, এটা আপনি যেই সিরিয়াল আছে এটা কিন্তু সবগুলোতে একই রকম আছে। তার মানে কি, এটা কিন্তু আপনার বারবার এসে একটা 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 করে করে না, এগুলো প্যাটার্নে তৈরি করছে। ঠিক আছে, যেমন ধরেন আপনি কিন্তু আবার চাইলে এখানে ডাবল ক্লিক করতে পারেন, করলে কিন্তু এটা প্যাটার্ন অপশনে চলে আসবে। প্যাটার্ন এডিট করবেন কিভাবে, ধরেন আপনি এভাবে দিলেন, তো আপনি চাইলে কিন্তু এই প্যাটার্নে ডাবল ক্লিক করতে পারেন, তাহলে প্যাটার্ন সেই এডিটিং অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেন, এই দেখেন চেঞ্জ হচ্ছে কিভাবে, এখান থেকে ইচ্ছা মতো করে কিন্তু এইভাবে চেঞ্জ করতে পারেন প্যাটার্ন, জাস্ট সেভ দিবেন। ঠিক আছে, ওকে। সো এখন আসেন আরেকটা আরো কয়েকটা বিষয় যেগুলো রয়েছে প্যাটার্নের উপর হচ্ছে ব্লেন্ডের কথা তো আমি বললামই যে ব্লেন্ড অপশনটা কি। তো এখানে আমরা যে ব্লেন্ডিং টু অপশন যেটা পাইছিলাম, আমরা ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশন আসতো, এটাই এখানে আর কি ব্লেন্ডের কথাটা। এই দেখছেন সেম জিনিস কিন্তু, যেটা হচ্ছে একটা স্মুথ কালার, একটা আছে স্পেসিফাইড স্টেপ, কতটা স্টেপ হবে এটা, অথবা একটা স্টেপ ডিসটেন্স, একটা মধ্যে একটা দূরত্ব কত হবে, এই যতবার সেট করে দেবো তখন তত স্মুথ দেখাবে আর কি। যেটা হচ্ছে আমরা এই ব্লেন্ডিং টুলে দেখাইছিলাম। তো আপনারা যদি ব্লেন্ডিং টুল বিষয়ে আসলে নাম ভুলে থাকেন, তাহলে আপনি আবার প্র্যাকটিস করেন, ভিডিওগুলো দেখেন প্রথম তার ভিডিওগুলো, তাহলে একটু একটু বলে দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে বিবি এই টুলস নিয়ে কথা বলছি। ওকে, এরপর আসেন আমাদের যেটা হচ্ছে ইনভেলপ ডিস্টর্ট, এটার অপশনটা হচ্ছে মানে কি বলে সেটাকে, এইখানে অপশন আমাদের কাজ লাগবে না, এটা কাজ লাগবে আপনার ওই আহ, কি কি বলে সেটা কি ইনভেলপ ডিস্টর্টটা, আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবো বুঝছেন, তুই ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখেছে আমাদের এই ইনভেলপ ডিস্টর্টটা কাজ লাগবে। এটা তো ওই ইনভেলপ না, চিটের খাম ইনভেলপ না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওই কিছু ব্যাকগ্রাউন্ড আমরা ডিজাইন করবো, তখন এগুলার এনভেলপ আমরা এই অপশন গুলা নিয়ে কাজ করব। এবং এগুলা কাজ করে কি জন্য আমি আপনাকে একটু দেখাই, এই ব্লেন্ডিং দিয়ে একটা ডিজাইন করা এনভেলপটা কি কি জন্য কাজে লাগে। ল্যান্ড উইথ
মানে হলো তো এটাই তো সম্ভবত। আচ্ছা এই যে দেখেন এই জিনিসটা, এটা দেখে লক্ষ্য করেন, অথবা এই দেখেন এটা, এই জিনিসটা এই দেখেন, এটা ডেউ ডেউ কিরকম হয়েছে না? হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু একরকম কিরকম একটা, এটা করে ইনভেলপ ডিস্টর্ট দিয়ে এই কাজটা করে। ঠিক আছে, আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব, তখন আমি দেখাবো। আপাতত এখন শর্টকাট ভাবে শেষ করে ফেলতেছি গাড়ারে, কারণ এটা অনেক সময় লাগতেছে। ঠিক আছে, সো এই দৃশ্যটা আমরা কখন কাজগুলো মানে আপনারা চাইলে কিন্তু তো ইউটিউবে পাবেন, কিন্তু আপনাদের দরকারও নাই, আপনি জাস্ট যেগুলো আমি দেখাচ্ছি ওইগুলো করেন। এইগুলো আমরা এক্সট্রা যখন এই ক্লাস করব, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব, তখন এগুলো আমরা দেখবো যে কিভাবে এনভেলপ ডিস্টর্ট দিয়ে এই ব্যাকগ্রাউন্ড গুলো এইভাবে এইরকম যে একটা ঢেউ বোঝানো যায়, এটার মধ্যে একটা ঢেউ আছে এরকম এই টাইপের। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কিভাবে শিখবো, এইগুলা এই এনভেলপ ডিস্টর্ট দিয়ে আমরা এই জিনিসগুলো শিখবো। ঠিক আছে, ওকে। সো এরপর আসেন আমাদের পরবর্তী বিষয় হচ্ছে প্রসপেক্টিভ। প্রসপেক্টিভ যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে এই যে প্রসপেক্টিভ টুল, সো এটাই কিন্তু সেটা। সো আমাদের এটা দরকার নাই। তারপর হচ্ছে লাইভ প্রিন্ট, এটাও দরকার নাই। ইমেজ ট্রেসিংটা দরকার আছে, ইমেজ ট্রেসিংটা। ঠিক আছে, এখানে ইমেজ ট্রেসিংটা একটু দেখানো দরকার আছে আমার, সবগুলো ডিলিট করে অনেক বই জমে গেছে। ওকে, আমি জাস্ট একটা ছবি এনে আগে, হ্যাঁ, যে একটা ছবি দিয়া ধরেন এই বিরিয়ানি আনলাম আমি। ওকে, আচ্ছা বিরিয়ানি না, বিরিয়ানি না, একটা সহজ ছবি আনি, যে জটিল না, জটিল হলে বুঝতে কষ্ট হবে। প্রাথমিকটা বুঝলে যাতে পরবর্তী এটা না বুঝলে আপনারা নিজেরা বুঝেন, ওই জিনিসটা আনি। ধরেন আমার হচ্ছে এই যে কোন চিকেন কোন, চিকেন কোন, ঠিক আছে। So, এখন ইমেজ ট্রেসিংটা কেন করব? So, এটা হচ্ছে কি, এটা কি, এটা একটা রাস্টার ইফেক্ট, রাস্টার ইমেজ। সো এটা কিন্তু আমি চাইলে সবকিছু কালা টালা কিছু করতে পারবো না। ঠিক আছে, ইভেন ভেক্টর ডিজাইন ডিজাইন করার কাছে কিছু করতে পারবো না। সো এখন কখনো কখনো আমাদের এরকম হয় যে সেম এই জিনিসটাকে কি করতে হয়, ট্রেসিং করতে হয়, যে এইটা যেভাবে ওইটাই করা কালারটিও প্রায় সেম থাকবে। হয়তো যদি জিনিসটা বেশি জটিল না হয় তাহলে ইজিলি করতে পারবেন এক কালারের ক্ষেত্রে, আর মাল্টি কালার হলে অনেক ঝামেলা হবে। কিরকম দেখেন, আমি জাস্ট সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে কি করলাম, ইমেজ ট্রেসিং এ গিয়ে পরে মেকে গেলাম। ইমেজ দেখছেন কি রকম মেক হয়ে গেছে না? এখন কিন্তু দেখেন এটা কিন্তু ইমেজ আছে সিলেক্ট, কিন্তু সিলেক্ট করা, কিন্তু জাস্ট এখানে এক্সপান্ডে ক্লিক করলেই কিন্তু এটা আর ইমেজ থাকলো না, এখন আর ইমেজ নেই, এখন এটা ভেক্টর হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন, তাহলে বুঝবেন এটা কিন্তু ভেক্টর। এই দেখেন এটা কিন্তু প্রত্যেকটা ভেক্টর। ঠিক আছে, এটা তো কালো সাদা কালো কেন হয়েছে এটা পরে বলতেছি, আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি। ওকে, এখানে মনে করেন এখানে তো আসলে সব অপশন নাই। ইমেজ ট্রেসিং, মেক এন্ড এক্সপান্ড। আচ্ছা, মেক এন্ড এক্সপান্ড এর বিষয় হচ্ছে একসাথে ট্রেসিং হবে, আপনাকে নতুন করে এক্সপান্ড দিতে হবে না, এটা হচ্ছে সেটা। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, আমার এটা হচ্ছে ছবি, কিন্তু আমি ইমেজ ট্রেসিং এর এখানে দেখেন যখন ছবি যখন সিলেক্ট করবেন তখন এখানে একটা অপশন আছে ইমেজ ট্রেস, জাস্ট ক্লিক করলে অটোমেটিক কাজ করবো যেটা। কিন্তু যদি এই ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে কিন্তু অনেকগুলো অপশন পাবেন। ডিফল্টটা কিন্তু হচ্ছে ওই যে কালো করে ফেলছে, এটা হচ্ছে হাই ফিডেলিটি, মানে হচ্ছে খুব উজ্জ্বল, সর্বোচ্চ আলো 32 কালার, এখানে কত কালার 16, এটা কাজ করবে 32 কালার নিয়ে, এটা কি করবে আপনার ট্রেসিং করবে। আপনি ক্লিক করেন তাহলে কি হচ্ছে দেখেন, হয়তো স্মুথ হবে না কিন্তু কালারের ক্ষেত্রে দেখবেন বেশি ইয়া থাকবে না, একটু সময় নিবে। ওকে, এদের এক্সপান্ড হয়ে গেছে, কিন্তু এখন বুঝতেছেন একদম মনে হচ্ছে না একদম পারফেক্ট, এখন একটু বড় করলে বুঝবেন। দেখছেন, এটা তো একটু অনেক কাছাকাছি থাকতেছে, তো ছোট করলে বুঝতেছেন না, তো বড় করলে বুঝছেন। এরকম ডিজাইন আছে, এটা বলে আপনার ওয়াটার কালার ডিজাইন। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি যারা ভালো কিছু করতে পারবেন, যে এরকম মাথায় প্র্যাকটিস যতই করবেন আর কি। তো এক্সপান্ড করলে এখন কি হচ্ছে, কালার কিন্তু থাকতেছে, কিন্তু দেখেন কতগুলা ফাইল হয়েছে, কতগুলা, প্রত্যেকটা আলাদা আলাদা, এই যে এক একটা আলাদা আলাদা, আপনি এখানে ভালো করে লক্ষ্য করেন, এটা আলাদা, এটার মধ্যে এটা আলাদা, এটা আলাদা, এটা এক একটা এক কালার, কারণ হচ্ছে এখানে অনেকগুলা কালার, 32 কালার হয়েছে, মানে প্রত্যেকটা আলাদা 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 কালার একসাথে থাকবে না এক্সপান্ড করলে। এখন কিন্তু এটা একটু ভেক্টর হয়ে গেছে, এখন তুমি চাইলে ইচ্ছা মতো প্রত্যেক ধরে কালার চেঞ্জ করতে পারো। যেমন ধরেন এই যে অপশন, এটা কালার কি,
এই কালার দিছে, আমি এটা কি জাস্ট সিঙ্গেল আনগ্রুপ করে নিতে পারি, অথবা অথবা আমি ধরেন আমার এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম করে কিন্তু আমি কালার চেঞ্জ করে দিতে পারি, কালার চেঞ্জ হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে তার মানে একটা ইমেজকে আপনারা ট্রেসিং করবেন, এবং কে জন্য ট্রেসিং করবেন, যদি সেম সেম এক কালার হয় তো ট্রেসিং করতে সুবিধা আছে। মানে আপনি মনে করেন আমি আবার একটু ভালো একটা জিনিস নেই, মানে এক কালারের ক্ষেত্রে কি কি ট্রেস করতে সুবিধা আর কি, ধরেন গ্রেডিয়েন্ট টাইপের তো নিলে একটু হবে না আপনার, এগুলো কিন্তু লাগবে যে মনে করেন একটা ইমেজ একটা ডিজাইন দেখছেন, ধরেন আপনার এই এটা এই যে ছবিগুলা এটি দরকার পড়ছে, আপনি ডিজাইন করতে পারতেছেন না, না পারে কি করবেন, ছবিটাতে এইগুলো বানাবেন, সো আপনার তো দরকার পড়বে এই যে ট্রেসিংটা। আমি এটা ডিলিট করে দিলাম, এটা পেস্ট করলাম, এটা কিটা ও রাইট ক্লিক করলাম, কপি ইমেজ, ওকে। এখন দেখেন আমার এটা কি এই ডিজাইনটা আমার মনে করেন আপনি পারতেছেন না, কিন্তু আপনার লাগবে, তো কি করবেন, প্রথমে ইমেজ ট্রেসে গিয়ে কি করবেন, হাই ফিল্ডিতে ক্লিক করবেন, যাতে করে সর্বোচ্চ কালার পর্যন্ত এটা, এই দেখেন এটা তো এক্সপান্ড হয়ে গেছে, এখন মানে ট্রেসিং হয়ে গেছে, জাস্ট এক্সপান্ডে ক্লিক করেন। এইখন দেখেন দেখেন কিন্তু আগের মতো এত কিছু জটিল হয়েছে না, একটু কুনটুনের ক্ষেত্রে আগের মতো নাই আপনার। আমি একটু আবার পেস্ট করি, তাহলে দুইটা পার্থক্য বুঝবেন যে অনেকটা ইয়ে আছে। যেমন এখানে দেখেন, এখানে কি রাউন্ড রাউন্ড না, এবং এখানে কি এরকম আছে, অথচ এখানে দেখবেন যে একদম স্মুথ ভাবে এই দেখেন চোখ একদম কোনা হিসাবে গেছিল, কিন্তু এখানে কোনা হিসাবে ছিল। তো এই জিনিসটা বুঝতে না পারার কারণে এটা কি করছে, এইভাবে একটু জাস্ট এই হালকা কি করে মিশিয়ে নিছে। তারপর আপনি কি করবেন, এখন দেখেন কিন্তু এখন কিন্তু চাইলে এটা ভেক্টর, আগে কিন্তু চাই কাজ করতে পারতেন না। আমি জাস্ট সরাই, সরাই এটা আগে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করলাম, এই দেখেন এটা সরাইলাম। এখন দেখেন আমার এটা কিন্তু গাছটা, আমি কিন্তু চাইলে এই যে কালারটা আমি চেঞ্জ করে দিতে পারতেছি, এই কালারটা আমি চেঞ্জ করে দিতে পারতেছি। ঠিক আছে, দেখছেন এই ভেক্টর আপনারা এইগুলো ট্রেসিং করে কখনো কখনো এই ডিজাইন নিয়ে নিয়ে ইমেজ দিয়ে মনে করেন আপনার এই জিনিস ভালো লাগছে, এবং এরকম প্লেন হয় এক কালারের মধ্যে ডিজাইনটা হয়, তাহলে আপনি এরকম সহজেই ট্রেসিং করতে পারবেন। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে ইমেজ ট্রেসিং এ এখানে এখন তো আরগুলো অনেকগুলো অপশন আছে। তো আবার যদি ইমেজে যাই, ট্রেসিং এর ক্ষেত্রে কিন্তু আপনার এই লয়ার আছে 3 কালার, 16 কালার, কি বলে 6 কালার, 16 কালার, এইখানে অনেকগুলো অপশন আছে। আপনার এই দুটো এই বাকিগুলো নিজেরা ট্রাই করে নেবেন যে আসলে কি বা কোনটা দিলে কি হচ্ছে, এতটুকু। তো এখন আমি আরেকটা জিনিস দেখাবো, আমি আবার ট্রেসিং করবো, হাই ফিল্ডিং করি, কেন করতেছি এখন আসেন। এখন এটা কি করলাম, ট্রেস করলাম, ট্রেসিং করে রেজাল্ট আছে, এখন হচ্ছে ট্রেসিং রেজাল্ট উইথ আউটলাইন, আউটলাইন করে দিলে তখন কিন্তু এই দেখেন আউটলাইন সহ ট্রেস হবে, এই যে আউটলাইন দেখাচ্ছে। আর এখান থেকে যদি আপনার আউটলাইন দেন, শুধু আউটলাইন দেখাবে, এটা কোনো ব্যাকগ্রাউন্ড দেখাবে না। ঠিক আছে, এই এরকম অপশন আছে আউটলাইন সোর্স ইমেজ। সো আমাদের জাস্ট এটা দিয়ে ট্রেসিং রেজাল্টটা চেঞ্জ থাকবে, কিন্তু এইখানে একটা অপশন আছে দেখেন, ইমেজ ট্রেসিং প্যানেল, এখানে কিছু বিষয় থাকবে। কিরকম বিষয়, আমি তো সেটা সিলেক্ট করে রাখছি, আমি একটু বড় করি, বড় করে রাখি। আচ্ছা সরি, আমি বড় করতে পারবো। আপনি দেখেন এটা যখন আমি নরমালি ইয়ে করছি, তখন এটা কি এরকম কোনটা কিন্তু এরকম থাকতেছে না, এটা কিন্তু আলাদা একটা এতটুকু বুঝতে পারতেছে, তাই এটা টেস্ট করতে মাঝখানে থেকে বুঝতে পারে না। এখন এখানে কালার কত, 85, সরি 16 কালার না তো 85 কালার। তো এখানে কালার হচ্ছে 85, আমি কি করলাম 100 দিলাম, দিলে কিন্তু আবার কিন্তু ট্রেসিং হবে। এখন দেখেন আর একটু চেঞ্জ হয়েছে, হয়তো এরকম হবে যে বেশি দিলে সমস্যা হইতেছে, আবার কমাই দেন আপনি, বেশি কমাই দিলে আবার কি হইতেছে দেখবেন, এই দেখেন এখন দিতেছে কি হচ্ছে, একটু কাছাকাছি হয়েছে, তখন কমাই দিলে আপনারটা আর ভালো আসতেছে, তাহলে আপনি আরেকটু কমাই দিবেন। ঠিক আছে, আচ্ছা অ্যাডভান্স এর ক্ষেত্রে পাতের বিষয়টা আর একটু বাড়াই দিলে দেখবেন যে কি আসে, একটু আর একটু স্মুথ থাকার ইয়া করবা, স্মুথ। দেখেন এটা কিন্তু অনেকটা এসে পড়ছে, এটা অনেকটা এসে পড়ছে, একবার লাগা দিলে আবার হয় না, তখন আবার হয়ে যায়। যেমন ধরেন আমি 100% দিলে কি হচ্ছে দেখেন, এখন কিন্তু ওই দেখেন বাঁকাতারা কেমন হয়ে গেছে, বাঁকাতারা হয়ে গেছে। তো কখনো 100% দিবেন না পাতটা। ওকে, এই দেখেন এটা একদম মাথা পর্যন্ত হয়ে গেছে, এই জিনিসটা দেখেন উপরেটা একদম মাথা পর্যন্ত হয়ে গেছে।
আচ্ছা এখানে আছে কর্নার গুলো, কর্নারটা আপনি এভাবে দিতে পারেন, যে দেখবেন যে আসলে কতটা দিলে আপনারটা পারফেক্ট। এটা তো নির্দিষ্ট কোনো মাপ নেই যে এটা 100% দিতে হবে না 70% দিতে হবে, এরকম নাই। আপনি দিয়ে দেখবেন যে এই এক্সপান্ডটা কতটা দিলে ভালো হয়, একদম অ্যাকুরেট আসতেছে বা সর্বোচ্চ কাছাকাছি আসতেছে। তারপর নয়েজের বিষয়টা, নয়েজের বিষয় না দিতে পারেন, এটা জিরো করে দিতে পারেন, যে নয়েজ থাকবে না। অথবা আপনি যেখানে যদি নয়েজ দেন তাহলে দেখবেন যে নয়েজ অনেকগুলা। এই দেখেন যে নয়েজ বিষয়টা মনে হচ্ছে এই জিনিসটা আসলে বুঝতে তার কষ্ট, এই জিনিসটা সে বাধা দিব, তার দরকার নেই এই টাইপের। যেমন ধরেন এটা কিন্তু আপনি সে বুঝতে পারতেছেন না হালকা, এই জন্য তো হালকা, এটার সাথে কিন্তু মিলে নেই। ওকে, বাকি যে অপশন গুলো আছে এগুলো আমার দরকার নাই, যে আপনার মেথড এইগুলো দরকার নাই, কিন্তু এই অপশন গুলো আমাদের দরকার পড়বে। কালার, কত কালার নিয়ে কাজ করতেছি, কত পাথ, কর্নার, নয়েজ দিচ্ছি কি দিচ্ছি না, ঠিক আছে? জাস্ট এটাই। দেখেন এখানে কিন্তু যে অপশন রয়েছে এগুলো দুইখানেরই অটোমেটিকলি এখানে আসা পড়ে আর কি। আপনি এখানে চেঞ্জ করলে কিছুটা পরিবর্তন পাবেন, আদার্স আর কিছুই না। এবং এখানে কি বলে হাই কালার আছে, যে বিষয়টা হচ্ছে লো কালার, গ্রে স্কেল, ব্ল্যাক এন্ড হোয়াইট, আউটলাইন, এইগুলো তো আমি দেখাই দিলাম অপশন গুলা, যদি এক্সপান্ড করার সময় তা আসে। তবে এটা হচ্ছে আপনার ট্রেসিং প্যানেল আর কি, আপনি এখান থেকে ইচ্ছা মতো করে আবার দেখে নিতে পারেন, ঠিক আছে? ওকে, সো ইমেজ ট্রেসিং এর বিষয়টা আপনারা আসলে আশা করি ক্লিয়ার হয়েছে যে কিভাবে ইমেজ ট্রেসিং করবেন। ইভেন আপনার নিজের ছবি তো আপনি আঁকতে, পোর্ট্রেট, অনেক সময় পোর্ট্রেট ডিজাইন করতে হয়, নিজের ছবি নিজে ডিজাইন করা, এটা কিন্তু আপনি তো করবেন, কিন্তু আমার বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমি আসলে না করব, কারণ হচ্ছে এটা আসলে করা ঠিক না আর কি একজন মুসলিম হিসাবে। আদার্স আপনার আপনি যদি করেন এটা আপনার নিজের বিষয়, আমি এটা দেখাবো না, আপনি চাইলে ইউটিউব থেকে যদি আপনি পারেন দেখে নিতে পারেন। হ্যাঁ, ওকে, সো এটা হলো ট্রেসিং এর বিষয়টা। আর এরপরে আসেন আমাদের যে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং মানে হচ্ছে র্যাপিং মানে হচ্ছে এটা বাঁকা তারা করা, বাঁকা করা, ইয়া করা, এরকম টেক্সট আমাদের ওয়ার্ডে বা ইয়াতে দেখছি না, আমরা কিন্তু একটা দেখছি যে জাস্ট রাউন্ডে লেখলে এটা গুল হয়ে আসতেছে, তাই না? কিন্তু আরেকটা হচ্ছে আমি সুতাটারে বাঁকা করবো। বাঁকা না হইলে কি করতে হয়, আঙুল ঘিরা উঠলে কি করতে হয়? আঙুল বাঁকা করে করতে হয় না, ঠিক এটারেও বাঁকা হবে না, তখন আঙ্গুল ওইরকম ঘির মতো করে বাঁকা করে করতে দিতে হবে আর কি। সো এটা হচ্ছে অপশন হচ্ছে অবজেক্ট থেকে টেক্সট র্যাপিং মেক দেন। এখন দেখেন এটা কি হচ্ছে। সরি, এই যেটা র্যাপিংটা, সরি র্যাপ না তো, কি জানি দুইটা একসাথে গুলাই ফেলছি নাকি আমি? ও না, টেক্সট র্যাপিং এটা আমাদের দরকার না, আমাদের হচ্ছে টেক্সট ওয়ার্প দরকার। ওয়ার্প, ওয়ার্প যেটা হচ্ছে ইফেক্ট থেকে, আমি তো এই জন্য এটা কি ওয়ার্প, এটা আমাদের দরকার পড়বে, যে টেক্সটটা কিভাবে বাঁকা করানো। এই দেন আর্চি দিলাম, দেওয়ার পর আমি টিপি ভিতরে দেই, এই দেন বাঁকা হচ্ছে, ঠিক আছে? সো আমাদের এটা দরকার পড়বে, ওইটা আমাদের দরকার নেই। এই দেখেন আপনার চাইলে কিন্তু একদিকে হরিজন্টালি ডিস্ট্রাকশন কিভাবে মানে কিভাবে চেঞ্জ করে দিতে পারেন, যে আপনার একদিকে হরিজন্টালি চিকন থাকবে, আর এইভাবে এই চিকন হয়ে যেতে মোটা হবে, এইভাবে দিতে পারেন। আবার এইভাবে মোটা হয়ে চিকন হবে, এটা এখানে দিতে পারেন। ভার্টিক্যালি বিষয়টা আপনি দেখতে পারেন যে কিভাবে কিভাবে কাজটা করতেছে। এটা হচ্ছে হরিজন্টালি, আবার ভার্টিক্যালি দেন তাহলে এইভাবে কাজ করবে, ভার্টিক্যালি। হরিজন্টালি হচ্ছে ডানে বামে। এটা হচ্ছে দেখেন এই জিনিস, এই যে আইকনটা দেখেন, আইকনটা যেরকম এটা কিন্তু সেম ভাবে কাজ করবে। আপনি যদি এটা দেন তার মানে কি হবে, এটা কিন্তু দেখেন এইভাবে বাঁকা হয়েছে না, এটা কিন্তু বাঁকা হবে না, এলটা কিন্তু বাঁকা হবে না, এলটা সোজাই থাকবে। এখন আমি এটা দিলে, আচ্ছা এখানে এল দিলাম, এই দেখেন মানে এটা শুধু হওয়ার কথা ছিল না, কিন্তু এই যে হরিজন্টালি চেঞ্জ করার কারণে এইগুলা এটা বাঁকা হয়ে গেছে আর কি। সো আমি এখানে কিন্তু বাঁকা হচ্ছে, এলটা বাঁকা হচ্ছে না, হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু দেখেন এলটা বাঁকা হয়ে গেছে। এবং এটা ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে কি এই নিচের দিক দিয়ে বাঁকা হবে। এই বাঁকাটা কিরকম হবে, উপর দিয়ে সব সমান থাকবে, এইভাবে তার বাকি অংশ বাঁকা হয়ে যাবে। তো এটা হচ্ছে লেখা কখন আপনি এইভাবে ডিজাইন করতে গেলে এটা কাজে লাগবে, টেক্সট যে অপশনটা, ঠিক আছে? এটা কোথায় আছে, এটা হচ্ছে আপনার ইফেক্টে। আর এখানে যে এটা টেক্সট র্যাপিং আছে, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের কোনো দরকার নেই টেক্সট র্যাপিং, ঠিক আছে?
এরপর এখান থেকে আমাদের লাইন এন্ড স্কেচ আর্ট, এটা আমাদের দরকার। এটা তো আপনি জানেন এই কি বলে সেটাকে আপনার ইয়া করবে, এই ড্রয়িং কাজ করবে বা স্কেচ থেকে কেউ ডিজাইন করবে, তখন এইগুলা কি করছে সে, সে যদি স্কেচ থেকে করায় থাকে, হ্যাঁ, আপনি কিন্তু এইগুলো চাইলে স্কেচ থেকে করতে পারেন। জাস্ট ড্রয়িং প্যাডের মাধ্যমে করতে পারেন, বা হাতায় এঁকে দেন তারপর পেন টুল দিয়ে করতে পারেন, ওইভাবে করতে পারেন। সো দুইটাই একই কথা, ঠিক আছে। তো এখানে আরেকটা হচ্ছে আপনার ক্লিপিং মার্কস, এটা তো আমি বলছি ক্লিপিং মার্কস করে কিভাবে, মার্কসের কথাটা কিন্তু আমি বললাম না, ঠিক আছে। জি ভাই। মার্কসের কথা বলে বলছি যে কিভাবে মার্কস করতে হয়, কোনটা দিয়ে কোনটা মার্কস করতে হয়, কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, আমরা এগুলো নিয়ে বলছি। এবং কিভাবে মার্কস করার ভিতরের ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। মানে ইমেজ না যদি রাস্টার এফেক্ট হয়, রাস্টার ইমেজ হয়, কিভাবে ইমেজটা চেঞ্জ করবেন এই মার্কসের মধ্যে রাখেই উল্টো দেখাইছি। মানে মার্কসটা না ভেঙে আগের মতো না করে জাস্ট ওইটার মধ্যে কিভাবে ইমেজটা চেঞ্জ করবেন দেখাইছি। ওকে, আচ্ছা তাইলে আমাদের এখানে আর কম্পাউন্ড পাতের বিষয়টা তো আমি কি বলে সেটাকে, কম্পাউন্ড পাতের বিষয়টা হচ্ছে তো বলছি যে আপনার একাধিক পাতকে কিভাবে মানে একটা পাত মানে অনেকগুলো পাতকে একটা পাতে রূপান্তর করা, ঠিক আছে। যেমন ধরেন এখানে কিন্তু এই যে এই গাছটা একটা পাতের, মানে এই যে এটা একটা পাতের, আর কিন্তু এই যে গাছের কাণ্ডটা এটা কিন্তু আরেকটা না, কিন্তু এটা কি করবে সে একটা একটা মানে পাত করে ফেলবে, দেখতে আলাদা মনে হবে কিন্তু কালার এক হয়ে যাবে। তখন কম্পাউন্ড পাত দেখেন, আমি মেক কম্পাউন্ড মতো দুইটা এক কালার হয়ে গেছে, হ্যাঁ, এটা এক কালার হয়ে গেছে। এবং এখানে একটা কাজ হয়েছে কি, যে জিনিসটা কমন হয়ে গেছে এই জিনিসটা তারা হ্যাক করে কেটে ফেলছে, ঠিক আছে, আনকমন অংশটা রাখছে। মানে ইন্টারসেক্ট অপশনটা কি তারা কেটে ফেলছে, ইন্টারসেক্ট দিতে বলে আনকমন, ঠিক আছে। কম্পাউন্ড পাতের শর্টকাট আমি বলে দিচ্ছি, কম্পাউন্ড পাত হচ্ছে কন্ট্রোল 8, আর ক্লিপিং মার্কস করে কন্ট্রোল 7, এই দুইটা অপশন রাখবেন, মাথায় রাখবেন যে একটা হচ্ছে কন্ট্রোল 8 কন্ট্রোল 7 দিয়ে, কি কন্ট্রোল 8 দিয়ে হচ্ছে কম্পাউন্ড পাত করে, আর কন্ট্রোল 7 দিয়ে হচ্ছে মার্কস করে, ক্লিপিং মার্কস যেটাকে বলা হয়। ওকে, আচ্ছা এরপর আসেন আমাদের আর্টবোর্ড অপশন, এখানে একটা অপশন আছে আর্টবোর্ডের অপশন, ঠিক আছে। তো এখানে আর্টবোর্ড থেকে আমাদের যেমন হচ্ছে কি কনভার্ট টু আর্টবোর্ডস, মানে হচ্ছে কি আর্টবোর্ড কিন্তু স্কোয়ার সাইজ হয় না। আমি ধরেন এটা আমি সিলেক্ট করলাম, করার পর এখন আমি গেলাম অবজেক্ট, অবজেক্ট থেকে আর্টবোর্ড কনভার্ট টু আর্টবোর্ড, মানে এইটা কি হয়ে যাবে আর্টবোর্ডে কনভার্ট হয়ে যাবে। এটা কি বলে, ক্রিয়েট আর্টবোর্ড অন সিলেক্ট নন রেক্টেঙ্গুলার দ্যাট আর নট ক্লিপিং মার্কস, ঠিক আছে। যে এটা এটা কি রেক্টেঙ্গুলার না, এই জন্য এটা কিন্তু হচ্ছে না। আমি বললাম না যে আর্টবোর্ড কোনো গোল কিছু হবে না, এটা সবসময় কি হবে রেক্টেঙ্গুলার হবে, এবং এটা সমান্তরাল হয়, ইয়া হবে, আহ, আয়ত্তায়িত হবে। আয়ত্তায়িত ছাড়া কিন্তু এটা সম্ভব না। আয়ত্তায়িত মানে যেটা কোন দুই সবগুলো কোন 90 ডিগ্রি, ঠিক আছে। আমি যদি জাস্ট এটাকে নিলাম, নেওয়ার পরে যদি অবজেক্ট এখানে দেই, দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু ইয়া হয়ে গেছে, আর্টবোর্ড হয়ে গেছে, দেন মানে আর্টবোর্ডে কনভার্ট হয়ে গেছে। ওকে, ওকে, আচ্ছা এখন আসেন আর্টবোর্ড। আর্টবোর্ডের মধ্যে আরেকটা অপশন হচ্ছে যে ফিট দ্য আর্টবোর্ড বাউন্ড, যে আপনার এটা কি হবে, এই যে মানে যতগুলো আইটেম আমার এখানে টেক্সট আছে সবগুলারে কি করছে একটা আর্টবোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছে, সবগুলো জিনিস এখানে যত আছে। আমি যদি জিনিসটা এটার আরো দূরে তো এতটুকু পর্যন্ত আর্টবোর্ড কাউন্ট হবে। আমি আবার দেখাই, সেটা আর্টবোর্ড, তারপর দেন ফিট দ্য বাউন্ড দিলে এই দেখেন এটা পর্যন্ত কিন্তু আর্টবোর্ড হয়ে গেছে। মানে এই ওই ডকুমেন্টে যত জিনিস ভিজিবল আছে সবটা কি করবে একটা আর্টবোর্ডের ওপর, মানে একটা আর্টবোর্ড করে ফেলবে, ঠিক আছে। সো আর্টবোর্ডের দরকার পড়বে আমাদের আর্টবোর্ড টু সিলেক্টেড আর্ট। ধরেন আপনার এটা হচ্ছে গাছটা, আপনি জাস্ট এটার আর্টবোর্ডটা করবেন এবং এটা পিএনজি হিসেবে বাই করবেন, বা আমি দুটো একসাথে নেই, ছবি গাছটা সহ জাস্ট এটা নিলাম না। এখন চাচ্ছি এইটা আর্টবোর্ড হিসেবে করব, তাহলে এইটার মধ্যে আর্টবোর্ড দিব, কিভাবে দিব, বাকি কোনো আর্টবোর্ড থাকবে না, থাকুক কিন্তু আমি এটা নিয়ে কাজ করব। সো কিভাবে করবেন, অবজেক্ট আর্টবোর্ড, এরপরে দেখেন ফিট টু সিলেক্টেড আর্ট, এই যে আর্টটা সিলেক্ট করছি দেখেন এটা চারপাশে বর্ডার আছে, এই বর্ডার মাপে আর্টবোর্ড হয়ে যাবে, দেখছেন। এখন এটার মাপে কিন্তু আর্টবোর্ডটা হয়ে গেছে।
কথা কি বুঝতে পারছেন? জি ভাই। সো এখান থেকে আমাদের এটা দরকার পড়বে, কারণ হচ্ছে সিলেক্টেড আর্টবোর্ডটা দিয়ে আমরা একটা ভিজিবিলিটি দেখবো, বা এটা প্রত্যেকটা অনেকগুলো আর্টবোর্ড ক্রিয়েট করার ক্ষেত্রে এইটা দিয়ে সহজে আমরা ক্রিয়েট করতে পারবো। ওকে, সো আমাদের চেষ্টা করছি একটু দ্রুত বলার জন্য অবজেক্টের ক্ষেত্রে, তবে সবকিছু বাদ দিছি যেগুলো আসলে দরকার নাই, কারণ এগুলো নিয়ে আলোচনা আমাদের কাজ লাগবে না। আর বাকি যেগুলো হয়তো কাজ লাগে তো পরে আমরা প্রয়োজন লাগলে বলবো। তো গুরুত্বপূর্ণ যেগুলো হয় আসলে কাজ করতে গিয়ে, আপনি শিখতে গিয়ে বা ডিজাইন গিয়ে মার্কেট প্লেসে গিয়ে এগুলো কাজ লাগবে এগুলোকে আমি আপনাদের বলার চেষ্টা করছি, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে মার্কেট প্লেসে যাওয়া। আর এই আবার তা না যে জাস্ট হাত নতুন করে শিখে গেলাম না, কিন্তু যেগুলো আপনার লাগবে বা এগুলো আজকে না হোক কালকে লাগবে, ওইগুলো আমরা এখানে এখানে শেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে যে আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, হ্যাঁ? সো ঢাকা আমি থাকবো 30 থেকে 31 তারিখ পর্যন্ত। সো কখন আসি শিওর নাই। তো ওই দিনগুলাতে আমি আপনাদের সাথে যাবতীয় এরপরে মানে নেক্সট ক্লাসগুলো মানে ঢাকা থাকা অবস্থায় ক্লাসগুলো হবে আমাদের 10:30 আগের মতো, কারণ হচ্ছে ওইখানে আমি 10:15 বা 10টায় নিয়ে সম্ভব না, কারণ হচ্ছে সাথে নামাজ পড়ে আমার পাশের রুমে। তো ওইখানে তাদের একটু ডিস্টার্ব হয়, আর একটু আসতে বললে তো আপনি শুনবেনও না, কারণ আর বিশেষ করে তখন আমাদের নামাজের দাঁড়ায় ওইখানে আর কি, যেহেতু মাদ্রাসায় তো তারা একদম সবকিছু সবক টবক শেষ করে পরে নামাজ দাঁড়ায়, এই জন্য একটু লেট আর কি। তো ওই জন্য আমি 10:30টায় টাইমটা রাখছি, যাতে তাদের সমস্যা না হোক। হ্যাঁ, আর আমাদের মানে কথা না শুনতে হয় আর কি, এই জন্য। তো ওই ঢাকায় যতদিন থাকবো ততদিন আমাদের 10:30টায় হবে, এরপরে আমি ঢাকাতে মোকবেলায় তো এই এই টাইমটা থাকবে আমাদের, মানে 10টায় ক্লাস থাকবে। ঠিক আছে, সবার আজকে আর কোনো বিষয়, কার কোনো প্রশ্ন আছে বা থাকলে একটু বলে দেন তাড়াতাড়ি। না ভাই, ইউটিউবের ভিডিওটা দেখে আরেকবার প্র্যাকটিস করলে আশা করি হয়ে হ্যাঁ, যাবে ভাই। একটু প্র্যাকটিস করবেন, আসলে আপনারা প্র্যাকটিস করেন, আমিও চাই, কিন্তু যদি না করেন তাহলে আপনাদের লসটা আর কি। এবং ভিডিও যদি ক্লাস দেখলেন প্র্যাকটিস না করেন, পরে কিন্তু আর ভিডিও দেখে মন চাইবে না, মন চাইবে না, দূর দেখি পরে দেখবো, এই দেখি তার একটা মুভি দেখি, অনেক কিছু মাথায় আসে, বিশেষ করে আমার আসে। আমার কাছে কিন্তু অনেক ভিডিও আছে, ইউটিউবের ভিডিও আছে, অথচ আমি ওগুলো দেখার মানে এরকম দেখবো দেখবো করে দেখতেছি না। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কিছু একটা ভিডিও দেখবো, এবং প্রিমিয়াম কিছু কোর্স আছে বাংলা ইংলিশ কি বলে হিন্দি কোর্স আছে প্রিমিয়াম, তো সেই কোর্স গুলো আমি দেখি না, মানে দেখার সময় পাই না, যে দেখবো দেখবো করে দেখা হইতেছে না। ঠিক আছে, তো এই জন্য যেটা এখন দেখছেন প্র্যাকটিস যদি সাথে সাথে তো করেন, করতে গিয়ে সমস্যা হলে তখন ভিডিও দেখতে দেখবেন, মাথায় থাকবে বেশি আশা করি। স্যার আমি একটা লোগো তৈরি করছি, ঠিক আছে, এখন ওই লোগোটা ট্রান্সপারেন্সি কিভাবে করব? ট্রান্সপারেন্ট আপনার হিসাবে যদি আপনার এক্সপোর্ট করবেন তো, তাই না? আমি- মানে আমি ইয়াতে এআই তে তৈরি করছি, এখন এটা বের করবো আচ্ছা কিভাবে? ধরেন আপনি এই ধরেন, ট্রান্সপারেন্সি আচ্ছা করে ধরেন এই যে এটা কি, এটা হচ্ছে আমি গাছটা কিন্তু, এটা কিন্তু শুধু গাছটাই ব্যাকগ্রাউন্ড, আর কিছু আছে সাধারণ নাই, সাধারণ আর্টবোর্ড। এখন আমি এটাকে ট্রান্সপারেন্ট হিসেবে এক্সপোর্ট করব, ইমেজ বাই করব, কিভাবে করব? প্রথমে ফাইলে যাব, এক্সপোর্টে যাব, তারপর হচ্ছে এক্সপোর্ট ফর ওয়েবে যাব, অথবা এক্সপোর্ট এজও দিতে পারি, কিন্তু এক্সপোর্ট ওয়েবে গেলে দেখে নিতে পারবেন আর কি কিরকম হচ্ছে। সো এক্সপোর্ট ফর ওয়েবে গেলাম, এখানে কি আছে, সাদাটা কি দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড। আমার কারণ হচ্ছে আমার জেপিজি কখনো ট্রান্সপারেন্ট হয় না, পিএনজি সিলেক্ট করবেন 24। এখন দেখেন এই যে জিনিসটা কিন্তু খালি, যে মানে খালি, এই এখানে কিছু নাই, এই যে সাদা বা সাদা এবং আপনার অ্যাশ কালার দেখাচ্ছে, এটা মানে হচ্ছে এটা এটাই বলি এই যে এটাকে মানে বোঝায় ট্রান্সপারেন্ট। সো এইটা যখন পিএনজি 24 দিয়ে সিলেক্ট করবেন এবং এখানে সিলেক্ট থাকবে ট্রান্সপারেন্সি, ঠিক আছে, তারপরে ওকে দিবেন, তাইলে আপনার জিনিসটা ট্রান্সপারেন্ট হিসেবে পিএনজি হিসেবে সেভ হবে, যেটা যেটা হলো ট্রান্সপারেন্ট। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, স্যার বুঝি নাই, আমার ওই যে স্ক্রিনটা একদম ছোট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না কি প্রবলেম হয়েছে। আচ্ছা আপনি ভিডিওটা আবার দেখেন, বুঝবেন। আরেকটা অপশন হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট এজ এ যাওয়ার পরে আপনি যদি আহ, এখান থেকে পিএনজি সিলেক্ট করেন, পিএনজি, তাহলে এখানে একটা অপশন আসবে, পিএনজি, তারপর আর্টবোর্ড 1, তারপর রেঞ্জ 1, জাস্ট আর্টবোর্ড 1 না, হ্যাঁ আর্টবোর্ড 1। সো আর্টবোর্ড 1 দিয়ে আপনি কি করলেন, এক্সপোর্টে দিলেন, এক্সপোর্ট দিলেন, তখন আপনার ট্রান্সপারেন্টের কথা বলবে। এখন এই দেখেন পিএনজি অপশন আসছে। তো এখান থেকে দেখেন ট্রান্সপারেন্সি কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কি থাকবে কি থাকবে না, যদি ট্রান্সপারেন্ট না দেন হোয়াইট দিলে হোয়াইট কালার হবে,
ব্ল্যাক দিলে ব্ল্যাক কালার হবে, এই দেখেন ব্ল্যাক কালার। আর যদি ট্রান্সপারেন্সি দেন তাহলে মানে ট্রান্সপারেন্ট হয়ে গেল। তারপর ওকে দিলেন। এটা হচ্ছে এক সিস্টেম ট্রান্সপারেন্ট, মানে এক্সপোর্ট করার সিস্টেম আর কি। এক্সপোর্টের দুইটা সিস্টেম দেখাচ্ছি না, কিভাবে এক্সপোর্ট করবেন ওয়েবের জন্য নির্দিষ্ট সাইজের ক্ষেত্রে একটা, আর একটা হচ্ছে নন সাইজের ক্ষেত্রে একটা। বিষয়টা বুঝছেন? আপনি ইয়া করবেন, পিএনজি হিসাবে যখন সিলেক্ট করবেন তখন দেখবেন ট্রান্সপারেন্সি কথাটা একটা উল্লেখ থাকবো। হয়তো যেভাবে আপনি এক্সপোর্ট করতে চান ট্রান্সপারেন্ট অপশন আসবেই, কারণ পিএনজি কথাটা হয়তো ট্রান্সপারেন্ট হয় অথবা ট্রান্সপারেন্ট ছাড়া হয়, কারণ জেপিজি কখনো ট্রান্সপারেন্ট হয় না। ঠিক আছে কথাটা, মানে বিষয়টা বুঝতে পারছেন? স্যার ছবিটা দিব কিভাবে, আমাদের ফেসবুক গ্রুপে দেন। দিব কি ফাইলে, ছবিটা দিব কি ফাইলে? আপনি ইমেজ হিসেবে এতে দেন আমাদের। না না না, মানে যারা কাস্টমারকে ছবিটা দিব কি ফাইলে? এআই না আচ্ছা আচ্ছা, আপনি মানে বলতেছেন লোগো করছেন, লোগোটা কিভাবে দিবেন? দিব, এটা প্রথমে একটা পিএনজি ফাইলে দিবেন, একটা জেপিজি ফাইলে দিবেন, মানে একটা মেইন ফাইলে দিবেন, একটা ইপিএস ফাইলে দিবেন, অনেকগুলো ফাইল বানিয়ে দিতে হয়। মানে যার যেমন আর কি। আর আপনি প্রফেশনাল হলে অনেকগুলো বিষয় থাকবে, লোগোর প্রেজেন্টেশনটা বানিয়ে দিতে হয়, কিভাবে জিনিসটা কি ভালো দেখাচ্ছে তাকে এভাবে বুঝাই দিতে হবে, সে তার মতো করে ইচ্ছা করো ইউজ করো, কিন্তু আপনি এটা সব উল্লেখ করে দিবেন। ঠিক আছে? আবার একটু বলবেন, নেটওয়ার্ক প্রবলেম হয়েছে। বলতেছিলাম যে ট্রান্সপারেন্ট কোনটা যেন বলতেছেন, ট্রান্সপারেন্ট কত দিতে না? মানে সবগুলো ফরম্যাট দিতে বলছেন? হ্যাঁ, তো হ্যাঁ, মানে ট্রান্সপারেন্ট কিভাবে করবো আর ছবিটা কোন ফাইলে দিব আচ্ছা, এটা ফাইলে বলছি। দিবেন আপনি ট্রান্সপারেন্ট, মানে পিএনজি ফাইলে দিতে পারেন, ট্রান্সপারেন্ট মানে পিএনজি ফাইলে দিতে পারেন, জেপিজি ফাইলে দিতে পারেন, অথবা আপনার এই ফাইলে দিতে পারেন, ইচ্ছা। কিন্তু আপনাকে অবশ্যই মেইন ফাইল দিতে হবে, কারণ মেইন ফাইল না দিলে ওরা ওদের কাছে কি মানে ওরা একটা ওয়েবসাইটে ইউজ করবে, তো ওয়েবসাইটে, ওয়েবসাইটে ইউজ করার এক্ষেত্রে জন্য। ওয়েবসাইটে ইউজ করলে ওয়েবসাইটে আগে জেনে নেবেন তাদের ওয়েবসাইটে কোনো নির্দিষ্ট মাপের লোগো দিতে হবে কিনা। একটা হচ্ছে কিছু সাইটে আছে মাপটা নির্দিষ্ট দিতে হয় যে এই মাপের মধ্যে ওয়েবসাইটের লোগোটা হবে, তাহলে লোগোটা পারফেক্ট তারা ওইভাবে সেট করে রাখবে। ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট, যেটা হোক ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এর বলে নেওয়া হলে অনেক সময় গাইড সাইজ দেয়া থাকে, অনেক সময় সাইজ থাকে না। যেটা সাইজ দেয়া থাকে ওটা ওই সাইজে দিতে হবে আপনাকে। হ্যাঁ, হাইট ওয়েট দুইটা মিলে দিতে হবে। আর যদি যেগুলো সাইজ দেওয়া নাই তাহলে ওটা একটা রেশিও আকারে জাস্ট এভারেজ হিসাবে আপনার হাইটটা নেবেন 60 থেকে 70, আর ওয়েটটা ওটু যতটুকু হয়। ঠিক আছে বিষয়টা? আচ্ছা আমি, আচ্ছা আপনি এটা একটু ইয়ে করেন। পিপিআই নিব না সেন্টিমিটার, ওটা কি মানে আচ্ছা আমি, আপনি হাইট ওয়েটের কথা ভিডিওটা একটু বলছেন? দেখবেন, আর আপনি একটু পার্সোনালি তো ইয়ে করে আমি বলবো, কারণ অলরেডি 12টা বেজে গেছে। হ্যাঁ, আমি আপনাকে মানে পার্সোনালি বলবো, বা ভিডিওতে দেখতে পারেন যেভাবে বলছি কথাগুলো, হয়তো আপনি এমনি নেটওয়ার্কের কারণে বুঝতে পারতেছেন না, কিন্তু যেহেতু আমি রেকর্ড করতেছি রেকর্ডে ভালোই শুনতে পাবেন আশা করি। ঠিক আছে, তাহলে আজ আমাদের এই পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।